যা দেখে ওরা দুজন কিছুটা থমকে গেল, চুপ করে দাঁড়িয়ে রইল। রিদিতা আহনাফ চৌধুরীর সামনে বসে বলে উঠল, I ask you something. I hope you speak truth me. আহনাফ চৌধুরী। আহনাফ রিদিতার দিকে তাকালো, মুখে মাস্ক এখনো রয়েছে, তাই আহনাফ চিনতে পারছে না। আহনাফকে কিছু বলতে না দিয়েই রিদিতা আবার বলল, মিস্টার নাবিল চৌধুরী কোথায়? মিস্টার আহনাফ চৌধুরী, কি হয়েছিল তার? কি ঘটেছিল? কি ঘটেছিল সেই সুদূর অতীতে? সে বেঁচে আছে নাকি মৃত? সব প্রশ্নের উত্তর এখন দিতে হবে আপনাকে। রিদিতার কথায় উপস্থিত সবাই চমকে গেল। আহনাফ চৌধুরীর চোখ ছলছল করছে। রিদান রিদিতার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, পরে বুঝতে পারলো এটাও রিদিতার প্ল্যানের অংশ, তাই চুপ রইল। কিন্তু নায়ান তো এই ব্যাপারে কিছু জানে না। এত বছর পর নিজের বাবার কথা শুনে নায়ান কিছুই বুঝলো না। কেনই বা তার ছোট আব্বুকে এসব জিজ্ঞেস করছে তাও বুঝতে পারছে না। আহনাফ চৌধুরী রিদিমা চৌধুরীর দিকে তাকালো। রিদিমা চোখ দিয়ে আশ্বাস দিতেই আহনাফ চৌধুরী বলে উঠল, ভাইজান কোথায় আছে? কি হয়েছিল? বেঁচে আছে কিনা কিছুই জানি না আমি। এত বছর পর হঠাৎ এসব জিজ্ঞেস করার কারণ? পাল্টা প্রশ্ন করতে বলিনি। আপনি সত্য বলবেন নাকি আমাকে ব্যবস্থা করতে হবে? আমার ব্যবস্থা মানে খুব ভয়ঙ্কর, কিন্তু সহ্য করতে পারবেন তো? আমি সত্যি বলছি মিস হৃদিতা, আমি কিছুই জানি না। আপনি কিছুই জানেন না, তাহলে হঠাৎ করে খোঁজ বন্ধ করে দিলেন কেন? কি হয়েছিল মধ্যে, যে কারণে? নিজের ভাইয়ের সাথে কি হয়েছিল? ভাই কোথায় আছে? বেঁচে আছে নাকি জানার আগেই খোঁজ বন্ধ করে দিলেন? নাকি আমরা ভেবে নিব আপনার সব খোঁজ লোক দেখানো ছিল? নাবিল চৌধুরী নিখোঁজের পেছনে আপনি আছেন। রিদিতার কথায় আহনাফ, রিদিমা, নিশি, রিদান, নায়ান, আলো, আনহা সবাই চমকে উঠল। কারো মুখে কোনো কথা নেই। আহনাফের চোখ পানিতে টুইটুম্বুর। রিদান বলে উঠল, পরি কি বলছো এসব? তুমি নিজেও জানো। স্টপ মিস্টার হৃদন চৌধুরী। আমি বর্তমানে একজন সিআইডি আন্ডার কভার অফিসার, আপনার হৃদপরি নয়। হৃদিতা চৌধুরী তার কাজের মধ্যে কথা বলা একদম পছন্দ করে না। আমাদের সাথে কোঅপারেটর করুন, না হলে ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে। রিদান আর কিছু বলার সাহস পেল না, চুপ মেরে গেল। আদ্রিকা বলে উঠল, মিস্টার আহনাফ চৌধুরী, একটা কথা বলছি। আপনার ভাইজান আপনার কাছে কি আর কেউ না জানলেও আমি হৃদি জানি। তাই হৃদি যতই যা বলুক না কেন, আপনি জানেন কিন্তু সত্যটা। আপনার বলা সত্য কথাটা অনেক কিছু পরিষ্কার করে দিবে। আর আপনি আপনার ভাইয়ের খোঁজও পেতে পারেন, বলা যায় না। নিচের দিকে তাকিয়ে চোখের পানি আড়াল করছিল আহনাফ। আদ্রিকার শেষের কথায় ধপ করে আদ্রিকার দিকে তাকালো, চোখে একরাশ আশা দেখা যাচ্ছে। ভাইয়ের জন্য ভালোবাসাটা স্পষ্ট আদ্রিকার চোখে ধরা পড়ছে। আদ্রিকা হাসলো। আহনাফ কেন জানি সাহস পেল, নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি ভাইজানের কাজের সম্পর্কে আগে থেকে জানতাম, মেন্টালি সাপোর্টও করতাম। আমাকে ভাইজান বলেছিল খুব বড় মিশনে যাচ্ছে, যদি এটা সফল হতে পারে অনেক মেয়ে, শিশু, যুবকের প্রাণ বাঁচতে পারে। আমিও ভাইজানকে সাপোর্ট দিয়েছিলাম, বাবা মার আড়াল করে ভাইজানকে বাইরে বের হতে সাহায্য করেছি। প্রথম দিকে ভাবিজান জানতো না, পরে একদিন ধরা পড়ে যায়। তারপর থেকে ভাবিজানও ভাইজানকে অনেক সাহায্য করেছে। ভয়ে থাকলেও ভাইজানের কাছে প্রকাশ করতাম না। একদিন ভাইজান বাড়িতে ছিল, বাচ্চারা খুব খুশি আব্বু বড় আব্বুকে কাছে পেয়ে। আড্ডার মাঝে হঠাৎ ফোন আসে, তখন সন্ধ্যা। ফোন ধরতেই ভাইজানের মুখ চুপসে যায়, কাউকে কিছু না বলে তাড়াহুড়া করে বেরিয়ে যায়। সে যে গেল, আজ পর্যন্ত ভাইটা আর ফিরল না। আহনাফ থামলো, গলা দিয়ে কথা বের হচ্ছে না। কি অসহনীয় যন্ত্রণা। নিশি মুখে কাপড় চেপে কাঁদছে। মানুষটা যে বড্ড ভালো ছিল, নিজের কথা না ভেবে অন্যের কথাই শুধু ভেবে গেল। স্বামীর কষ্ট রিদিমাকে কষ্টে জর্জরিত করে দিচ্ছে। কত রাত মানুষটাকে সামলিয়েছে সে। দিনে নিজেকে কাজে ব্যস্ত রাখলেও রাতের বেলা যে নিজেকে আড়াল করতে পারতো না। সে সময় একজন যোগ্য অর্ধাঙ্গিনী হয়ে পাশে থেকেছে সে। নিজেও কত রাত কেঁদেছে হিসেব নেই। নারায়ণের চোখেও পানি, যদিও আহনাফ তাকে বাবার কষ্ট বুঝতে দেয়নি। ঠিক রিদানকে যতটা ভালোবেসেছে নারায়ণকেও ততটাই ভালোবেসেছে। অনেক সময় তো মনে হতো রিদানের চেয়ে নারায়ণকে আহনাফ বেশি ভালোবাসে। রিদিতা ইশারা দিতেই রিদিমা চৌধুরী আহনাফের পাশে বসে হাতটা ধরল।
এক পলক ভরসার চোখে আহনাফ তাকালো, তারপর বলতে শুরু করলো। ভাইজান কিসের জন্য অনেক দিন বাইরে থেকেছে, আমরা ভেবেই নিয়েছিলাম তেমনই হবে। 1 সপ্তাহ যায় 2 সপ্তাহ যায়, তখন যখন ভাইজান ফিরল না তখন আমাদের টনক নড়ল। ভাইজান যত বড়ই কেস সলভ করতে যাক না কেন দিনে 2-1বার হলেও ফোন করত, কিন্তু এর মাঝে একবারও ফোন করেনি। আমরা করেছি ফোন বন্ধ। 2 সপ্তাহ দেখার পর আমি যাই হৃদয় ভাইয়ার বাড়িতে, সেখানে গিয়ে শুনি তাদেরও সেদিন থেকে পাওয়া যাচ্ছে না। তখনই বুঝে আসে কিছু তো গন্ডগোল আছেই। সিআইডির ভিউরেতে যাই, সেখানে কেউ আমার কথা শুনলো না। পুলিশের কাছে গেলাম, অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। আমি গোপনে খোঁজা শুরু করলাম, আস্তে আস্তে ঠিক এগোচ্ছিলাম। শেষ মাথায় যখন পৌঁছাবো, আরটুকু আমি বলি। আহনাফ কথা শেষ করতে পারেনি, তার আগেই উক্ত কথাটি ভেসে আসলো। সবাই দরজার দিকে তাকালো। নাসিন রিয়ার মা এসেছে। দাম্ভিকতার সাথে হেঁটে এসে সোফায় বসলো, কারো দিকে না তাকিয়ে বলতে শুরু করলো। সেই সন্ধ্যার পর আমি নিজেও খোঁজ করেছি, আপুর ভাইয়া রিয়ানের। না, কোনো খোঁজই পাইনি। খোঁজ করতে করতেই আহনাব ভাইয়ের সাথে দেখা হয়। দুজন মিলে খোঁজ করতে থাকি। যখন আমরা খোঁজের শেষ যাব, তখনই একজন ফোন করে, একটা ঠিকানা দিয়ে দেখা করতে বলে, না হলে হুমকিও দেয় জানে মারার। আমাদের জানের জন্য টেনশন ছিল না, ছিল তো তোমাদের জন্য। সেই ঠিকানায় আমরা দুইজন যাই। যাওয়ার পর আমাদের এসব থেকে দূরে থাকতে বলে। আমরা শুনেছিলাম না তাদের কথা। ভয় দেখাই তোমাদের ক্ষতি করার। নয়ানকে ভয় দেখাই তোমাদের ক্ষতি করার। নয়ানকে কিডন্যাপও করেছিল। তোমাদের দেখে রাখার দায়িত্ব আমার ছিল। সাথে ছিল স্বামীর সেই কথা। সব কিছুর মূলে কে ছিল বের করতে হবে। আমার পক্ষে সব সম্ভব ছিল না। পিছু হটি আমরা, সরে আসি সেসব দেখে। তোমাদের জন্য কড়া গার্ডের ব্যবস্থা করি, তোমাদের কঠিনভাবে তৈরি করি। পরশ একটু বড় হতেই ওকে সব জানিয়ে দেই। কিন্তু আমি এটা জানতাম না লুকিয়ে আরও দুজন সব শুনে ফেলেছিল। হ্যাঁ, হৃদ, আদ্র, তোমরা যতই সবার থেকে এটা লুকিয়ে রাখো, আমি তো পরে জেনে গিয়েছিলাম তোমাদের এই পেশা বেছে নেওয়ার কারণ। সত্য উদ্ঘাটন, যা আমার কথা শোনার পরেই ডিসিশন নিয়েছিলে। তোমরা আরও শক্তভাবে নিজেদের করে তুললে, লুকিয়ে সিআইডিতেও জয়েন হলে। একের পর এক কেস সলভ করে আদ্র সবার সামনে পরিচিতি পেয়ে গেল। তুমি ছিলে লুকিয়ে। তোমাকে এসব থেকে দূরে সরিয়ে আদ্র নিজের জীবনে ঝুঁকিটা বাড়িয়ে দিল। তোমার যেন কিছু না হয় সেই জন্য তোমাকে লন্ডন পাঠিয়ে দিল কেসের জন্য, যা অন্য অফিসারের ছিল। তারপর নিজের মতো তদন্ত শুরু করলো। আস্তে আস্তে যখন সবকিছু পরিষ্কার হতো, তখন আদ্রের উপর হামলা হতো। মাথায় একের পর এক আঘাত করে জঙ্গলে ফেলে রেখেছিল। রীতা চৌধুরী এতটাও কাঁচা কাজ করে না ছোট আম্মু। আদ্রি যতই আমাকে অন্যের কেস দিয়ে লন্ডনে পাঠাক না কেন, আমি তো আগে থেকেই জানতাম সব কিছু। এখানে থাকলে যে কোনো উপায়ে আদ্রি আমাকে এসব থেকে দূরে রাখতো। তাই লন্ডনে গেলাম, সব খবর রাখতাম আদ্রির। কখন কোথায় যেত, কি করতো, কোন রেফারেন্স পেলো, সব আমার কাছে চলে আসতো। আদ্রি নিজেও বুঝতে পারেনি ও এত তাড়াতাড়ি এত গভীরে রেফারেন্স পেল কি। তারা কি এতই বোকা নিজেদের শেষ তারা খোলাভাবে রেখে দেবে? সব রেফারেন্স আমি আগে থেকে লোক দিয়ে কালেক্ট করে রাখতাম, যদিও অতটাও পারেনি আমার লোক। আদ্রিকেই কষ্ট করতে হয়েছে, কিন্তু দূর থেকে রক্ষাটা আমার লোকই করেছে। তদন্তের মাঝ থেকে ওরা আদ্রির ব্যাপারে জেনে গিয়েছিল, যা আদ্রি জানতো না। আদ্রিকে মারার চেষ্টা তখন থেকেই করে, যা থেকে আমার লোক ওকে রক্ষা করে। মূল পয়েন্টে যখন যাবে তখন আমি চেয়েছিলাম আদ্রিকে চমকে দেই, আর সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আদ্রিকে বলেছিলাম সেদিন বাসা থেকে না বের হতে, কিন্তু আদ্রি শোনেনি, বের হলো। আমি তখন ফ্লাইটে ছিলাম। ওকে এত এত আঘাত করে জঙ্গলে ফেলে গেল মুখোশ পরা লোক। আমার লোকও কিছু করতে পারেনি। ওরা জঙ্গল থেকে আদ্রিকে হসপিটাল ভর্তি করে। ফ্লাইট থেকে নেমেই এমন সংবাদ শুনে মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। তারপর ওকে গোপনে ট্রিটমেন্ট করাই। আবার প্রথম থেকে তদন্ত শুরু করি। আদ্রিকে মারার পর আবার মেয়ে শিশু নিখোঁজ হচ্ছিল। ওখান থেকেই শুরু করি। ভার্সিটিতে ভর্তি হই। গলির পেছনে ওদের গ্যাং ছিল। অ্যাটাক করি। সেখান থেকে আইনমন্ত্রী এস.এম. জাফরের ছেলে জারিফকে ধরি, লুকিয়ে রাখি। ভার্সিটির বিল্ডিংয়ে ঘাঁটি ছিল, ওখান থেকেও ধরি। শেষ চাল জঙ্গলে করি। সেখান থেকে এস.এম. জাফর সহ আরও কয়েকজনকে ধরি। তারপর আদ্রির জ্ঞান ফিরে। আরও কিছু তথ্য কালেক্ট করে ছোট মামা আর হিয়ান খানের নাম আসে। প্রমাণসহ ওদেরকে অ্যারেস্ট করি। এখন বাকি শুধু একজন, যার উত্তর ছোট আম্মু, তুমি বা মিস্টার আহনাব চৌধুরী দিবে। সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেছে। কার উপর দিয়ে কে চাল চালে আল্লাহ মালুম। আদ্রিকার নিজেরও চোখ বড় বড় হয়ে গেছে।
ও একটুও টের পায়নি হৃদিতার চাল। হৃদিতা এমন না করলে আজ আদ্রিকা প্রিয়জনদের কাছে ফিরতে পারতো না। তার বোনটা যে তার থেকেও এক ধাপ উপরে আদ্রিকার বুঝতে বাকি নেই। আহনাফ চৌধুরী এবার পুরোটা সাহস পেয়ে গেল। যেহেতু 3 শয়তান বন্দী, সেহেতু আরেক শয়তান একা কিছুই করতে পারবে না। আরেকজন হলো কেআরএফ ভার্সিটির সভাপতি আশরাফ মির্জা। হৃদিতার মুখে হাসি। হৃদিতা ধপ করে উঠে দাঁড়ালো, জোরে বলে উঠল, 5টাকে নিয়ে আসুন, ওদেরকে একটু দেখি। এস.এম. জাফর, জারিফ, ছোট মামা, হিয়ান খান, আশরাফ মির্জা, এই 5 জনকে নিয়ে আসা হলো। সবাই ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের 5 জনকে নিয়ে এসেই নিচে হাঁটুমুড়ি দিয়ে বসিয়ে দিল। সভাপতিকে দেখে আহনাফ অবাক হয়ে হৃদিতার দিকে তাকালো। হৃদিতা বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, আমি আগে থেকেই জেনে এখানে এসেছি মিস্টার আহনাফ চৌধুরী। দরকার ছিল প্রমাণের, যদিও হৃদিতা চৌধুরীর প্রমাণের দরকার হয় না, জাস্ট ফর্মালিটি। সবাই চুপ। এবার সব রহস্য বের হয়ে গেছে। এখন দেখার পালা এই 5 জনের কি হয়। এমন সময় আদ্রিকা বলে উঠল, সবাই তো সারপ্রাইজ, শুধু তোরা ছাড়া। তোদেরকেও একটা সারপ্রাইজ দিই কি? বলেছিলাম তোদের জীবনে তো আর কিছুক্ষণ মাত্র। আদ্রিকার কথায় সবাই আরো উৎসুক হয়ে তাকালো। 5 জন ভয়ে রীতিমতো কাঁপছে। আদ্রিকা জোরে শীষ বাজাতেই 3 জন লোক ড্রয়িং রুমে প্রবেশ করলো। 3 জনেই হুডি মাস্ক পরে আছে। সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে। 3 জন একসাথে হুডির টুপি খুলতে উপস্থিত সবাই চমকে দুপা পিছিয়ে গেল। নাবিল, হৃদয়, রিয়ান চৌধুরী। বাড়ির কেউই বিশ্বাস করতে পারছে না। আহনাফ চৌধুরী দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সবার সাথে সব কথা বলে নিয়ে সবাইকে আসল সব রহস্য জানালো। অনেকক্ষণ মেলোড্রামা হওয়ার পর আদ্রিকা হৃদিতা সবাইকে থামালো। এবার হৃদিতা রিপোর্টার্সদের সামনে আসতে বলল। ওরা যেন এর জন্যই অপেক্ষা করছিল। পজিশন ঠিক করে যে যার জায়গায় বসে পড়ল। হৃদিতা নিজের মুখের মাস্কটা খুলতেই আহনাফ, রিদিমা, আলো ওরা অবাক হয়ে গেল। সাফাই যে হৃদিতা, ওরা এতক্ষণে পুরোটা বুঝতে পারল। আলো, আনহা তো খুশিতে আটখানা। রিপোর্টার্সদের সব বলতেই হৃদিতা আদ্রিকাকে চোখ দিয়ে ইশারা দিল। আদ্রিকা ইশারা পেয়েই কিছুটা এগিয়ে গিয়ে দুজনকে কি যেন বলল। দুজনে নিজেদের অবাকতা লুকিয়ে কাজ করে এসে নিজেদের জায়গায় দাঁড়ালো। 5 জনকে এমনি বসিয়ে রাখা হয়েছে, পালানোর জায়গা নেই। জারিফ পাশেই তাকিয়ে দেখলো একটা রিভলভার পড়ে আছে। এ যেন আশা খুঁজে পেল। খপ করে রিভলভারটা হাতে তুলে নিল। ওই 2 জন অফিসার দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। রিভলভারটা তাক করে যখনই আদ্রিকাকে গুলি করতে যাবে, কয়েকটা বুলেট এসে জারিফের বুকটা ঝাঁঝরা করে দিল। আকস্মিক সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। আদ্রিকা হৃদিতার মুখে বাঁকা হাসি। ছেলের নিতর দেহ দেখে এস.এম. জাফর সাহেব হাউমাউ করে কেঁদে উঠল। একজন অফিসার মুখটা টেপ দিয়ে বেঁধে দিল। না পারবে জোরে কান্না করতে, না পারবে সহ্য করতে। এবার অফিসার 2 জন বুঝলো কেন রিভলভার রেখে আসতে বলেছিল। 2 জন দুজনের দিকে তাকিয়ে হাসলো। বুদ্ধির প্রশংসা না করলেই নয়। দেশের সব জায়গায় একটা খবরই। ভার্সিটির স্টুডেন্ট হৃদিতা চৌধুরীকে দেখে অবাক। সাফারূপে তাদের সাথে ছিল, একটুও টের পায়নি। হৃদিতা চৌধুরীকে দেখতে পেয়ে সবাই খুশি। কত কত যুবকের ক্রাশ, কত কত মেয়ের আইডল এই হৃদিকা। সব কাজ শেষ হতেই আদ্রিকা অফিসারদের বলল 4 জনকে নিয়ে যেতে আর লাশটা কোথাও ফেলে দিতে। তাই করলো। সব ভিড় শেষ হতেই বাড়ির সবাই একটু রিল্যাক্সে বসলো। আজ হোক না একটু আড্ডা। কত বছর পর বাড়িতে প্রাণ ফিরেছে, কত বছর পর সবাই এক হয়েছে। এত কিছুর মাঝেও হৃদয় চৌধুরীর মনটা বিষণ্ণ। তার প্রিয়তমা যে তার সাথে নেই। সবাই আড্ডা দিল। হৃদিতা যেন কি ভাবছে। তার একটা বিষয় খটকা লাগছে। হঠাৎ করেই বলে উঠল, পাপা, তোমার রিভলভারে কয়টা বুলেট ছিল? আড্ডার মাঝে এমন কথা শুনে সবাই একটু নড়ে চড়ে উঠল। হৃদয় কিছুক্ষণ ভেবে বলে উঠল, আগের দিন একটা মিশনে গিয়ে 2টো বুলেট শেষ। সেদিন যাওয়ার পথে অ্যাটাক হয়েছিল, তখন 3টা শেষ। আর ওখানে যাওয়ার পর জাফরকে একটা গুলি করতে গিয়েছিলাম, পাশ ফিরে চলে গিয়েছিল। মানে তোমার রিভলভারের 6টা বুলেটই আগেই শেষ। তাহলে মম কোন বুলেট দিয়ে নিজেকে হত্যা করেছে? আদ্রিকা ঝটফট কথাটি বলতেই নাবিল, হৃদয়, রিয়ানের টনক নড়ল। হৃদিতা তখনও ভাবছে। সবাই আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা আবারও বলে উঠল, রেডি, লেটস গো। হৃদিতাও যেন বোনের কথার মানে বুঝতে পারলো। উঠে যাবে অমনি হৃদান, নায়ান একসাথে দাঁড়িয়ে গেল। 2 জনও সাথে যাবে। এত কিছুর মাঝেও সবাই একটু হাসলো। 4 জন চলল তাদের পরবর্তী রহস্য বের করতে। হৃদয় চৌধুরীর চোখ মুখ প্রিয়তমাকে ফিরে পাওয়ার আশায় চকচক করছে। তারা কি পড়শির সাথে কি ঘটেছিল খুঁজে পাবে? পড়শিকে আদৌ বেঁচে আছে,
নাকি ওদের সমীকরণেই ভুল আছে। রিদিতারা আবার সেই জঙ্গলের পুরনো বাড়িটায় আসলো। চারদিক ভালো করে খেয়াল করে দেখতে লাগলো, না, কিছু নেই। পাপার কথা অনুসারে রিদিতা এগিয়ে যেতে লাগলো। পড়শিকা যেখানে রাখা হয়েছিল সেখানে গিয়ে দাঁড়ালো। আশেপাশে ভালো করে দেখলো, কিছুই চোখে পড়ছে না। হঠাৎ আরেকটু পাশে চোখ যেতেই দেখতে পেল একটা খোলা জানালা। কাপড় দিয়ে ঢাকা থাকায় আর কাপড়ে ময়লা জমে থাকায় আলো আসছে না। রিদিতা ওদের ডাক দিল। রিদিতার ডাক শুনেই ওরা দৌড়ে এসে জানালা দেখে নিজেরাও কিছুটা অবাক হলো। পাশ থেকে লাঠি নিয়ে জানালার কাপড়টা সরাতেই চোখে পড়ল জঙ্গলের কিছু অংশ। জানালা দিয়েই নেমে গেল ওরা। আস্তে আস্তে চারপাশ দেখে দেখে সামনে এগোতে লাগলো। হঠাৎই চোখে পড়লো একটা ছোট নদী। পানি বেশি নেই, তার অপর পাশে ছোট্ট একটা গ্রাম। আদ্রিকা কিছু পথ এগিয়ে দেখলো এদিকে সন্দেহ করার মতো কোনো জায়গা নেই, শুধু গ্রামটা ছাড়া। সিদ্ধান্ত নিল নদীর উপরে যাবে। নায়ান ওরা পানির মধ্য দিয়ে যেতে একটু দ্বিধা করলেও শেষমেশ প্রেয়সীদের জন্য রাজি হলো। হাঁটু পর্যন্ত পানি, হাত ধরে এগিয়ে গেল। 5 মিনিটেই নদীর ওপারে পৌঁছে জায়গাটা ভালো করে দেখে নিল। গ্রামের দিকে যাওয়ার আগেই আদ্রিকা বলে উঠল, রিভলভার জুতায় রাখ রিদি, আর আইডি কার্ড সাথে আছে। রিদিতা বুঝতে পারলেও নায়ান ওরা বুঝলো না। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে আদ্রিকা বলল, গ্রামের মানুষজন শহরের জটিলা বোঝে না। রিভলভার দেখে ওরা ভয় পেয়ে যাবে, যা আমাদের জন্য খারাপ দিক। আর আমরা যেহেতু 4 জন, 2 জন মেয়ে 2 জন ছেলে, ওনারা ভুল বুঝতেই পারে। তাই সিআইডি কার্ড থাকলে তাদের দেখালে বিষয়টা বুঝতে পারবে। এবার বুঝতে পারলো ব্যাপারটা। সেভাবেই এগিয়ে গেল ওরা। গ্রামে ঢুকেই রিদিতা একজনকে জিজ্ঞেস করলো। চেয়ারম্যানের বাড়ি কোনটা? সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শার্ট প্যান্ট পরনে, যা সচরাচর গ্রামে দেখা যায় না। একজন ওদের চেয়ারম্যানের বাড়ি নিয়ে গেল। গ্রাম সম্পর্কে অনেক কিছু জানালো। রিদিতারা অবাক হলো। কেউ ওদের আসার কারণ জিজ্ঞেস করলো না, ভুলও বুঝলো না। রিদিতা এও খেয়াল করেছে গ্রামের মানুষদের মধ্যে উৎফুল্লতা নেই। চারপাশ কেমন মরা মরা, মাঠে শস্য নেই। মাঠে ফসল নেই কেন? আপনারা ফসল ফলান না? রিদিতার কথায় লোকটার মুখে হতাশা ফুটে উঠল। একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, মারি ফসল তো ফলায়, এবার বৃষ্টি না হওয়ায় ফসল সব নষ্ট হয়ে গেছে। যতগুলো টাকা খরচ করেছি তা তো উঠেইনি, খাওয়ার ফসলও তেমন হয় নাই। চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ, চাল ডাল আটা তরকারি দিয়েছে। অনেক মানুষ, সবাইকে কি আর সবসময় দেওয়া যায়? সেও তো একরকম টাকা পায় না। প্রতিদিন একবার করে হলেও ঘুরে যায় গ্রামটা, তার জন্য আর আল্লাহর রহমত বেঁচে আছি। ওদের খুব খারাপ লাগলো। নিজেরাও তো দেখছে পরিবেশটা। আলাপ করতে করতে চেয়ারম্যান বাড়িতে এসে গেল ওরা। লোকটা ওদের রেখেই চলে গেল। সামনে তাকিয়ে দেখলো একতলা বিল্ডিং, তেমন বড়ও না। একজন চেয়ারম্যানের বাড়ি, এরকম দেখে রিদিতারা বুঝতে পারলো লোকটা প্রচণ্ড সৎ। ভালো লাগলো ওদের। গেটে দাঁড়িয়ে দরজা ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরেই একজন দরজা খুলে দিল, ভিতরে নিয়ে গিয়ে বসতে দিল। একজন মহিলা এগিয়ে এসে বলল, আপনারা কিসের জন্য এসেছেন? উনি তো বিশ্রাম নিচ্ছেন, একটু অপেক্ষা করতে হবে। অন্য জায়গায় থাকলে হয়তো রাগ হতো ওদের, কিন্তু এখন হচ্ছে না। নায়ান চট করে বলে উঠল, আমরা গ্রামটা একটু ঘুরে দেখতে চাই, সে পর্যন্ত স্যারের বিশ্রামও হয়ে যাবে, তখন এসে কথা বলবো। মহিলাটার পছন্দ হলো, তাই ওদের সাথে 2 জন ছেলেকে পাঠালো। নায়ান ওরাও খুশি মনে ঘুরতে লাগলো। কখনো গ্রামে আসা হয়নি তাদের, আজ একটু ঘোরা যাক। নায়ান রিদান 2 জন গ্রামের জায়গাগুলো ভালো করে দেখতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে ওরা আবার চেয়ারম্যান বাড়িতে এসে পৌঁছালো। এসেই দেখলো এলাহি কাণ্ড, রান্নাবান্নার ধুম পড়ে গেছে। ওরা বুঝতে পারলো ওদের জন্যই এসব। কিছু বললো না, খিদেও পেয়েছে। ওরা যেতেই কেউ একজন চেয়ারম্যানকে ডেকে দিল। চেয়ারম্যানকে দেখে আদ্রিকা দাঁড়িয়ে গেল। চেয়ারম্যানও বেশ অবাক হয়েছে। আর কেউ বুঝতে পারলো না কি হয়েছে। আদ্রিকা আশ্চর্য হয়ে বলে উঠল, আঙ্কেল, আপনি এই গ্রামের চেয়ারম্যান? আরে মা, আপনি যে, কই গো শুনছো? তোমাকে বলেছিলাম না একজন মায়ের কথা, এই সেই মা যার জন্য এখনো বেঁচে আছি আমি। মানে মানে দুজন দুজনকে চেনেন আপনারা? রিদিতার কথায় ওরা 2 জন বসলো। চেয়ারম্যান একটা শ্বাস ফেলে বলল, প্রায় 9 মাস আগের কথা। গ্রামের অবস্থা খুব খারাপ। ওপর মহলে টাকার জন্য আবেদন করতে গিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। সবাই এটা সেটা বলে কাটিয়ে দেয়। সারাদিন না খেয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ি। কেউ এগিয়ে আসছিল না, তখন এই মাটা এগিয়ে এসে আমাকে হসপিটালে ভর্তি করায়।
বাড়িতে ফোন করার ব্যবস্থা করিয়ে দেয়। সকালে মায়ের আসার কথা ছিল কিন্তু আসেননি। আগেই টাকা দেওয়া হলে তাই ডিসচার্জ নিয়ে বিকেলে চলে আসি। চেয়ারম্যানের কথার প্রেক্ষিতে আদ্রিকা বলল, আঙ্কেল, আমি আর আমার বোন সিআইডি আন্ডারকভার অফিসার। যেদিন আপনাকে নিয়ে আসার কথা ছিল সেই দিনই মিশন ছিল আমার। আর সেই মিশনেরই আমি গুরুতর আহত হয়ে প্রায় 7.5 মাস কোমায় ছিলাম। কয়েকদিন আগেই সুস্থ হয়েছি। আদ্রিকার কথায় চেয়ারম্যান চমকে উঠল। মেয়েটাকে ভুল না বুঝলেও একটু খারাপ তার লেগেছিল, এখন অনুতপ্ত হলো। কথা বলতে বলতেই শরবত নিয়ে হাজির হলো একটা মেয়ে। দেখতে মাশাআল্লাহ, মুখে লাজুক হাসি। শরবত দিয়ে মেয়েটি চলে গেল, ওরাও হাতে শরবত তুলে নিল। গরমে বেশ তৃপ্তি পেল শরবতটুকু খেয়ে। রিদান যখনই মূল কথাটি বলতে যাবে, রিদিতা রিদানের হাত চেপে ধরল। রিদান থেমে গেল। রিদিতা বলে উঠল, আমরা গ্রামটা ঘুরে দেখতে এসেছিলাম। কোনোদিন ঘোরা হয়নি গ্রাম, এসে অনেক কিছুই দেখতে পেলাম। আমরা চাইছি এখানে একটা কারখানা খুলতে। জমিও আমরা হাই দামে কিনে নিব। মূলত এই গ্রামের মানুষজনকে আমাদের খুব ভালো লেগেছে, বলতে পারেন কিছুটা ভালোবেসে আর আমাদের ব্যবসায় প্রসার করতে এই উদ্যোগ। আপনি কি বলেন? রিদিতার কথায় রিদান ওরা অবাক হলো, কারণ ওরাও এই কথাটিই ভেবেছে। এইভাবে মিলে যাবে ভাবেনি। চেয়ারম্যান সহ তার স্ত্রী মেয়ে চমকে গেল। তাহলে তাদের সুখের দিন ফিরে এলো। খুশিতে চকচক করে উঠল। চেয়ারম্যান অতি আবেগে বলে উঠল, তোমরা এমন করবে সত্যি? এরকমটা করলে আমার গ্রামটা যে স্বস্তি পেত না মা। কত উপকার হতো বলে বোঝাতে পারবো না। চেয়ারম্যানের কথায় নায়ান আশ্বাস দিয়ে বলল, শুধু তাই নয়, আশেপাশে শুনলাম আরো 3-4টা গ্রাম রয়েছে, কিন্তু কোনো বিদ্যালয় নেই, অনেক দূরে যেতে হয়। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানও খুলবো। দেশের উন্নয়নের জন্য খোলা অতি প্রয়োজন। গ্রামের ছেলে মেয়েদের প্রতিভাই অনেক। চেয়ারম্যানের চোখে পানি চলে আসলো। তাদের সুদিন ফিরে এসছে। চেয়ারম্যানের স্ত্রী ওদেরকে খেতে নিয়ে গেল। অল্পতেই আপন হয়ে গেছে। রান্নার কোনো ত্রুটি রাখেনি। ওরা অনেকক্ষণ আড্ডা দিয়ে কন্ট্রাক্ট নম্বর কালেক্ট করে চলে আসলো। আসার সময় নদী দিয়ে আসতে হয়নি, চেয়ারম্যান নিজে ব্যবস্থা করে দিয়েছে। রাত 10টা বাজে। রিদিতা, আদ্রিকা, হৃদয় চৌধুরী আর রিয়ান চৌধুরীর সাথে আলোচনা করছিল। প্রথম থেকে শুনছিল সব ঘটনা, যদি কোনো ক্লু পায় আর কি। আলোচনা এক পর্যায়ে আদ্রিকা বলল, পাপা, ছোট আব্বু, তোমাদের যখন বন্দি করে রাখা হয়েছিল তখনই এমন কিছু দেখনি বা শুনোনি যে কি সন্দেহ হতে পারে? আদ্রিকার কথায় দুজন ভাবতে বসে গেল। হঠাৎ করে রিয়ান চৌধুরী বলে উঠল, আমি শুনতে পেয়েছি ওরা বলাবলি করছিল গুলি পেটে করেছে, রক্ত অনেক বের হওয়ার কথা। তাহলে এত কম রক্ত কেন? মানে গুলি করেনি? পরশিপু আগে থেকে ইনজুরি ছিল। আবার ওর যখন সবাই পরশিপুরকে মৃত্যু ভেবে আমাদেরকে ঘরে বন্দি করে রাখছিল, তখন ওই ঘরে কেউ ছিল না। আমরা অনেক সরাসরি করি, যার ফলে সবাই আমাদেরকে ধরে। ওরা যখন ঘরে আটকে রেখে ওর ঘরে যায়, তখন ওই ঘর থেকে চিৎকারের শব্দ আসে। মনে হলো অতিরিক্ত অবাক হলে যেমন চিৎকার করে তেমন। রিয়ান চৌধুরী থামতেই হৃদয় চৌধুরী বলে উঠল, তারপরে ওদের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল, আমরা শুনতে পাবো বলে ওরা এক সময় চুপ হয়ে যায়। তারপর আর কথা শোনা যায়নি। আদ্রিকা, রিদিতা এবার থম মেরে যায়। কিছুক্ষণ ভেবে রিদিতা বলল, তার মানে হচ্ছে মমের গুলি লাগেনি। মম আগে থেকেই ইনজুর্ড ছিল আর পরে থাকার অভিনয় করে। যখন তোমাদের ঘরের রাখতে আসে তখন মম পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। তার জন্যই ওরা কথা কাটাকাটি করছিল। এখন কথা হচ্ছে মম কোথায় যাবে? পালাতে পারলে আমাদের এখানে আসবে না কেন? তোমাদেরকে বা বাঁচাতে আসবে না কেন? নাকি মমের কিছু হয়েছে? ওদের হাতে কি আবার বন্দী হয়েছে? সব কিছুর উত্তর ওই 4 জন দিতে পারবে। আমি আসছি। রিদিতার কথায় হৃদয় ঝটপট বলে উঠল, এখন কোথায় যাবে রিদু? বেশ রাত হয়েছে, ঘুমাতে যাও। এখনই যেতে হবে পাপা। রাতের বেলায় কাজ করতে ভালো লাগে, নিজেকে কেমন নিশাচর লাগে। রিদিতার কথার পৃষ্ঠে আর কথা বলল না। বেরোতে যাবে দুজন, অমনি আদ্রিকার ফোন বেজে উঠল। নায়ান ফোন করেছে। ধরতেই বলে উঠল, আদ্রি পাখি, নিচে দাঁড়িয়ে আছি, চলে এসো। কোথায় তুমি নীল? তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। এত রাতে? হ্যাঁ, তোমাকে নিয়ে রাত্রি বিলাস করব। আদ্রিকা কিছু বলবে, অমনি রিদিতার ফোন বেজে উঠল।
রিদান ফোন করেছে। রিতপরি বাগানের পেছন দিকটায় দাঁড়িয়ে আছি, কাম কইকলি। রিদিকা আদ্রিকা দুজনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। তারপর দুজনেই বলে উঠল, আসছি। দুজন একসাথে বেরিয়ে গেল এটা বলে। সদর দরজায় গিয়ে দুজনার থেকে বিদায় নিয়ে ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। আজকের রাতটা না হয় স্মৃতির পাতায় কিছুটা স্মরণীয় করা যাক। আদ্রিকা আরেকটু এগিয়ে দেখলো নায়ান সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিকা অবাক হলো। একদিন কথার মাঝেই নায়ানকে আদ্রিকা বলেছিল সাইকেল দিয়ে রাতের শহর ঘোরার কথা। নায়ান যে কথাটি মনে রাখবে আদ্রিকা ভাবতেও পারেনি। আদ্রিকার এমন মুখ দেখেই নায়ান বুঝতে পারলো তার প্রেয়সী কি ভাবছে। তাই মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। আদ্রিকাও সব ভাবনা রেখে নিজেও হাত বাড়িয়ে দিল। নায়ান সাইকেলের সামনে বসিয়ে দিয়ে বলল, তুমি আমার কাছে এমনই একজন যার প্রতিটা পদক্ষেপ আমার স্মরণে থাকে, যার প্রত্যেকটা ইস্যুই আমার কাছে অতি মূল্যবান। যে আত্মার সাথে মিশে আছে তাকে অবহেলাটা করাটা বোকামি। আদ্রিকা এক পলক পেছনে ফিরে তাকালো নায়ানের মুখের দিকে। নায়ানের চোখ মুখে আলাদা এক দ্যুতি দেখা যাচ্ছে। আদ্রিকা বেশ বুঝতে পারছে এত খুশি সব তাকে ফিরে পেয়ে। এরকম জীবনসঙ্গী পেয়ে আদ্রিকা নিজেকে খুব ভাগ্যবতী মনে করছে। নায়ান মুচকি হেসে সাইকেল চালানো শুরু করলো। আজ দুজন হারিয়ে যাবে রাতের শহরে। হৃদিতা হেঁটে হেঁটে বাগানের পেছনের সাইড রাস্তায় গিয়ে দাঁড়ালো। সামনেই রিদান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা দৌড়ে গিয়ে রিদানের সামনে দাঁড়ালো। রিদান কিছু না বলে ইশারা করলো পিছনে বসার জন্য। হৃদিতা রিদানের কথা না শুনে রিদানকে পিছনে বসিয়ে দিয়ে নিজের সামনে বসে বাইক স্টার্ট দিল। আকস্মিক কি হলো রিদান বুঝতেই পারলো না। বাইকের ঝাঁকিতে রিদান পড়ে যেতে নিতে হৃদিতার কোমর শক্ত করে ধরে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিল। কিন্তু রিদান স্পর্শে হৃদিতা চোখ বড় বড় করে বাইক থামিয়ে দিল। রিদানের বোধগম্য হলো তার হাত কোথায়। ঝটপট সরিয়ে বলতে লাগলো, আই এম সরি রিতপরি, সরি সরি সরি। বিশ্বাস করে আমি ইচ্ছে করে করিনি, কোনো খারাপ ইন্টেনশন আমার ছিল না। পড়ে যাওয়া থেকে বাঁচতেই তোমাকে ধরেছি, সরি স্যার। হৃদিতা হাত দিয়ে রিদানের মুখ আঁকড়ে ধরলো। রিদান চুপ মেরে গেল। হৃদিতা বলল, হৃদরাজ, এত হাইপার হচ্ছ কেন? আমি চিনি তোমাকে। মেইন কথা হচ্ছে আমি তুমি নামক মানুষটাকে ভালোবাসি। তাহলে এত হাইপার তা কেন? হৃদিতার কথায় রিদান স্বস্তি পেল। হৃদিতা কথা বলতে বলতে ভুলেই গেছে এখনো রিদানের মুখে তার হাত। রিদান বাঁকা হেসে হৃদিতার হাতে চুমু বসিয়ে দিল। হৃদিতা তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে সামনে ঘুরে বসলো। মুখে তার লাজুক হাসি। রিদান পেছন থেকেই প্রেয়সীর এক্সপ্রেশন টের পাচ্ছে, তাই আর ও মুখে বিরাজমান মুচকি হাসি। হৃদিতা আবার বাইক স্টার্ট দিল। রিদান আস্তে করে নিজের হাতটা হৃদিতার কোমরে রাখলো। হৃদিতা কিছুই বলল না, মুচকি হাসলো। দুজনে রাতের প্রকৃতিতে ভাসিয়ে দিবে আজ নিজেদের। রাত একটা। নিরিবিলি জায়গাটা 5 জন মানুষের ঘর কাঁপানো চিৎকারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চিৎকারগুলো 4 জন মানুষ ব্যতীত আর কেউ শুনতে পারছে না। বাতাসের সাথে একসময় চিৎকারগুলো মিলিয়ে যাচ্ছে। চিৎকার করেও লাভ নেই, কেউ আসবে না বাঁচাতে, না আসতে পারবে। হৃদিতা, আদ্রিকা, রিদান, নায়ান বর্তমানে হৃদিতার সিক্রেট বাংলোতে রয়েছে, যেখানে হারামি 4 জনকে রেখেছে। হৃদিতারা এসেছিল আসল সত্যটা জানতে। পড়শির সাথে ঠিক কি করেছে ওরা, কি হয়েছিল সেদিন সবার অগোচরে, তাই জানতে এসেছিল। কিন্তু কেউ বলতে রাজি নয়। একসময় হৃদিতা এসে একের পর এক আঘাত করতে লাগলো। সে তো যে কোনো উপায়ে আসল সত্যটা জানবেই, হোক ওদের কাছে না হয় নিজে উদ্ঘাটন করবে। আর ওরা যেহেতু বলবেই না, ওদের বাঁচিয়ে রেখে কি হবে। হৃদিতা থামছে না বলে নায়ান রিদানকে খোঁচা দিয়ে সামনে এগিয়ে গেল। রিদান নিজেও বুঝে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হৃদিতাকে ধরতে যাবে। হৃদিতা গরম চোখে ওর দিকে তাকালো। রিদান হালকা ঢোক গিলে হৃদিতাকে পাজা কোলে তুলে নিল। হৃদিতা হাত ছোটাছুটি করতে রিদান নিজের অধর দিয়ে হৃদিতার অধর আঁকড়ে ধরল। হৃদিতা থেমে গেল। রিদানের কোলেই একদম নিজের ভর ছেড়ে দিল। প্রিয়জনের স্পর্শ যা তাকে একদম চুপ করিয়ে দিল। কিছুক্ষণ ওইভাবেই আঁকড়ে ধরে রাখলো। হৃদিতা নিজেও প্রিয়জনের স্পর্শটুকু উপভোগ করতে লাগলো। একসময় রিদান যখন বুঝতে পারলো হৃদিতা চুপ হয়ে গেছে, তখন আস্তে আস্তে হৃদিতার থেকে সরে আসলো। চোখে চোখ পড়তেই রিদানের মুখে বাঁকা হাসি দেখে হৃদিতার মুখ লজ্জায় লাল হয়ে গেল। রিদানের বুকে মুখ লুকিয়ে হাতে চিমটি বসিয়ে দিল। রিদান ব্যথা পেলেও শব্দ করল না। মনে হলো এই ব্যথাতর স্পর্শটাও তার কাছে ভালোবাসা। হৃদিতাকে নিয়ে রিদান চলে যেতেই আদ্রিকা এগিয়ে যেতে নিবে, অমনি নায়ান ওর হাত টেনে ধরল। ভীতি চোখে তাকাতেই আদ্রিকা শব্দ করে হেসে দিল। নায়ান চোখ ছোট ছোট করে তাকালো। আদ্রিকা হাসি থামিয়ে বলল, আমি হৃদির মতো অতটা রাগী নয়। যখন তখন রাগ আমার স্বভাবে যায় না।
কিন্তু একবার রাগ উঠে গেলে মাধ্যমটা আর বাঁচতেই পারে না। ঠান্ডা মাথায় কাজ করব, নো টেনশন নীল। নায়ান যেন স্বস্তি পেল, মুচকি হেসে হাত ছেড়ে দিল। তার আগে আদ্রিকার হাতে নিজের অথর স্পর্শ করতেও ভুলল না। আদ্রিকা এগিয়ে গিয়ে মরিচের গুঁড়ার প্যাকেটটা হাতে নিতেই হিয়ান খান চিৎকার করে বলে উঠল, আমি বলবো আর মেরো না, আমি সব বলবো। আদ্রিকা বাঁকা হেসে চেয়ারে বসে পড়ল। ততক্ষণে রিদান রিদিতাও চলে এসেছে। হিয়ান খান ওদের তিনজনের দিকে একবার তাকিয়ে বলতে শুরু করলো, হৃদয় রিহানকে ওই ঘরে বেঁধে যখন মধ্য ঘরে আসি তখন দেখি পড়শি নেই। ও যেখানে পড়েছিল সেখানে হালকা রক্ত। পরে বুঝতে পারি সবটাই ওর অভিনয় ছিল। পেছনের জানালার কাপড় ছেঁড়া, ওইখান দিয়ে পালিয়ে যায়। আমরাও পিছু নিই, নদী পার হয়ে পড়শি ওই পারে চলে যায়। আমরাও পার হই কিন্তু পড়শিকে পাই না। একসময় দেখতে দেখতে মেন রোডে গিয়ে দেখি পড়শি গাড়ি থামানোর চেষ্টা করছে, কেউ দাঁড়াচ্ছে না। আমাদের দেখেই ও সামনের দিকে দৌড়াতে শুরু করে। তখনই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। লোকজন জড়ো হয়ে যায়, আমরা ভয়ে পিছনে যাই। তারপরে দেখতে পাই হালকা নীল কালারের একটা গাড়িতে পরশুকে তুলে দিল লোকজন। গাড়িটা নিয়ে যায়নি বলে পিছু নিতে পারিনি। তারপর আর জানি না। রিদিতা আদ্রিকার মুখে আশার আলো ফুটে উঠল। আর কিছুক্ষণ টর্চার করে ওরা বেরিয়ে পড়ল। এখন একটু ঘুমানো দরকার। নায়নের আজ রেকর্ডিং আছে, আদ্রিকার কথা এখন থেকেই শুরু করবে আবার। যদিও নায়ন চেয়েছিল পড়শিকে পাওয়ার পর নতুন করে শুরু করবে, আদ্রিকা শোনেনি। আদ্রিকার সাথে না পেরে নায়ন রাজি হয়েছে। আজকে স্টুডিও থেকে ফোন এসেছিল, কোনো এক গায়িকা যেন আসছে, তার সাথেই আজ ডুয়েট গাইতে হবে। নায়ান রেডি হয়ে সবার সাথে কথা বলে বেরিয়ে গেল। আগে আদ্রিকার সাথে দেখা করবে, তারপর যাবে। আদ্রিকা রিদিতা নিজেরাও রেডি হচ্ছে, ভার্সিটি যাবে। পড়ালেখায় হেলা করলে চলবে না। হৃদয় চৌধুরীর একটাই আদেশ, আদ্রিকা, রিয়া ও রিদিতার ভার্সিটিতে ভর্তি হয়েছে। রাহি রোহানি আগে থেকেই ছিল, শুধু পরীক্ষা দিত আর সময় নিজের কাজ করত। আজ থেকে সবাই যাবে। নায়ান বাইরে দাঁড়িয়েই আদ্রিকাকে ফোন দিল। আদ্রিকা ফোন না ধরে টেক্সট করে দিল সে আসছে। 2 মিনিট পর আদ্রিকা সবার থেকে বিদায় নিয়ে নায়ানের সাথে চলে গেল। রিদিতা, রিয়া, রাইসা, রাহি, রোহানি একসাথে যাবে। রিদান চেয়েছিল ওদের নিতে আসতে, কিন্তু রিদিতা না বলেছে। ভার্সিটিতে তো দেখা হবেই। সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়ল। রাহি সোহানের সম্পর্কটা আগের মতোই আছে। সোহান এখনো স্বীকার করেনি তার ভালোবাসার কথা। পিয়াস বাহিরে রাহিকে একসাথে দেখলেই যেভাবে জ্বলে ওঠে, এতে আর বুঝতে বাকি নেই কারো। এ নিয়ে ঝামেলা করলেও বড় মামা সাফ সাফ জানিয়ে দিয়েছে তার ছেলে যা চায় তাই হবে। আর এনা কথা বলার সাহস পায়নি। তারা নিজেদের বাড়ি চলে গেছে। রিদিতারা সবাই এক রকমের পোশাকে পরেছে, জ্যাকেট, জিন্স, প্লাজো, দারুণ লাগছে। ভার্সিটিতে এসেই পার্কিং সাইডে রিদানকে বসে থাকতে দেখে রিদিতা হালকা হাসলো, এই লোকটা পাগল। রিদিতার গাড়ি দেখে রিদানের মুখে হাসি ফুটে উঠল, সাথে সাগরেরও। তার প্রেয়সীরও আজ থেকে তার সামনেই থাকবে অনেকটুকু সময়। ভাবতেই সে পুলকিত হচ্ছে। আলো, আনহা দৌড়ে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। ওরা একসাথেই গিয়ে ওদের আড্ডার জায়গায় বসে পড়ল। রিদান রিদিতার হাতটা নিজের হাতে আঁকড়ে ধরে আছে, যা রিদিতার খুব ভালো লাগছে। সাগর বারবার রিয়াকে দেখছে, কিন্তু রিয়া ওদের ভয়ে দেখতে পারছে না। রাহি ঠ্যাস দিয়ে বলে উঠল, রিপু, আর লুকিয়ে লাভ নেই, আমরা সব জানি। তলে তলে ইটিস পিটিস করো, তাই লজ্জা না পেয়ে সরাসরি দেখো। আর চোখে দেখার কি? রাহির কথায় রিয়া লজ্জায় লাল হয়ে গেল। সবাই জানে আর সে ভাবতো কেউ জানে না। রিদিতা মুচকি হাসলো রিয়ার আচরণ দেখে। এমন সময় গেট দিয়ে নায়ানদের গাড়ি প্রবেশ করলো। নায়ান চৌধুরীকে দেখে অনেকেই এগিয়ে আসতে চাইলেও সাথে আদ্রিকাকে দেখে কেউই এগোনোর সাহস পেল না। ইতিমধ্যে সবারই জানা হয়ে গেছে সবকিছু, তাই তো হিয়া ভার্সিটি আসেনি। সবকিছু জানার পর তাদের বাংলাদেশে থাকা মুশকিল হয়ে গিয়েছিল, তাই নিজ মামার মাধ্যমে অ্যাব্রোড চলে গেছে মাকে নিয়ে। অ্যাব্রোডও যেতে পারতো না যদি রিদিতা পারমিশন না দিত। রিদিতা ওদেরকে একটা সুযোগ দিয়েছে। মেয়েদের অবস্থা বুঝে আদ্রিকা বাঁকা হেসে নায়ানের আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। নায়ান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদ্রিকার খুব হাসি পাচ্ছে নায়ানের এমন বাচ্চা বাচ্চা মুখ দেখে, কিন্তু এখন তো হাসলে চলবে না। নায়ানকে আরেকটু অবাক করে দিতে আদ্রিকা নায়ানের চুলগুলো এলোমেলো করে দিল, জ্যাকেটের চেনটা লাগিয়ে দিয়ে বললেও, এত সেজে স্টাইল করে যাওয়ার দরকার নেই। আপনার প্রতি নজর আমার সবসময় থাকবে, তাই কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, তাকালেও আপনার চোখ তুলে নিব।
একবার ভুল ক্রমে চোখ চলেও গেলে পরবর্তীতে যেন চোখ দুটো না ওঠে। ওকে? নায়ান ব্যাপারটা আরও রসালো করতে আরেকটু ঝুঁকে আদ্রিকার মুখের উপর পড়ে থাকা চুল ফু দিয়ে সরিয়ে দিল। আদ্রিকা শিউরে উঠল। নায়ান মুচকি হেসে বলল, আমার চোখ দুটো যে একজনেই আবদ্ধ, তার চোখে যে এই নীলের মরণ হয় শতবার, হাজারবার, লক্ষবার, কোটি কোটি বার। আদ্রিকা মায়াময় দৃষ্টিতে তাকালো নায়ানের দিকে। নায়ানের হাত আদ্রিকার গালে রেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। টাটা দিয়ে বেরিয়ে পড়ল। আদ্রিকা এবার চারপাশ তাকিয়ে দেখলো সবাই তাদেরকেই দেখছে, শুধু হৃদিতারা ছাড়া। আদ্রিকা একটু বিচলিত হলেও নিজের ইমেজ বজায় রেখে হেঁটে হৃদিতার পাশে বসে পড়ল। ক্লাস সব শেষ করে ওরা ক্যান্টিনে কিছুক্ষণ বসলো আড্ডা দেওয়ার জন্য। খিদেও পেয়েছে। রোহানি নিজের ফোনটা বের করে নেট চালু করতে একটা নিউজ দেখে থমকে গেল। সবার দিকে এক নজর তাকিয়ে ফোনটা রেখে দিবে তার আগেই আদ্রিকার চোখে নিউজটা পড়ে গেল। রাগে আদ্রিকার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। এরকম আচরণে সবাই মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল ব্রেকিং নিউজ। আলোচিত গায়ক নায়ান চৌধুরীর রসালো খবর। অ্যাপডুট থেকে আসা গায়িকা জিনিয়া হকের সাথে কিছু রসালো ছবি, যা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তাদের নাকি আগে থেকেই পরিচয়। এমন ছবি দেখে বোঝা যাচ্ছে এদের মধ্যে বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই, যা আছে অন্যরকম কিছু। আবার এটিও শোনা যাচ্ছিল সিআইডি আন্ডার কভার অফিসার আদ্রিকা চৌধুরীর সাথেও নায়ান চৌধুরীর ভালোবাসার সম্পর্ক। কোনটা ঠিক ভাববো আমরা? জানতে হলে অপেক্ষা করুন। শব্দ করে টেবিলে থাবা বসালো রিদান। ভাইয়ের চরিত্র নিয়ে এমন কথায় তার রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে। হৃদিতা ফোন বের করে এক জায়গায় ফোন দিল। নায়ান চৌধুরী খবরটা কোন রিপোর্টার বের করেছে? অফিসের হেড সহ সকল স্টাফকে 2 ঘন্টা পর আমার সামনে চাই। ওকে? কেটে দিল ফোন। আদ্রিকা চুপ করে আছে। হঠাৎ ওর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। আদ্রিকার মুখে বাঁকা হাসি দেখে হৃদিতার মুখেও বাঁকা হাসি ফুটে উঠল। আর কেউ বুঝতে পারছে না ওদের হাসির কারণ। দুজন বেরিয়ে গেল। পিছে পিছে 6 জন। আদ্রিকা স্পিডে গাড়ি চালিয়ে নায়ানের স্টুডিওতে পৌঁছালো। কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। ওখানে গিয়ে নজরে পড়ল জিনিয়ার কান্নারত উক্তিগুলো। এখন আমার কি হবে নায়ান? তুমি তো একজন ছেলে, তোমার কিছুই হবে না। যা হবার সব আমারই হবে। না হবে বিয়ে, না সমাজে মুখ দেখাতে পারবো। তোমাকে নিয়ে খবরটা ছেপেছে, আমার বাবার চোখে পড়লে আমাকে আর বাড়িতে ঢুকতে দিবে না। নায়ান, কিছু একটা করো, আমার সমাজে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বিয়ে করো নায়ান, আমাকে বিয়ে করে নাও। এতে তোমার কেরিয়ারও নষ্ট হবে না, আর আমারও হবে না। নয়ন আর বলতে পারল না। ঠাস করে একটা চর পড়ল জিনিয়ার গালে। নায়ান ধপ করে দাঁড়িয়ে গেল। চোখে ভয়, প্রিয় মানুষকে হারানোর ভয়। নায়ান আদ্রিকার সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে বলতে লাগলো, আদ্রি পাখি, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর ও একই ভার্সিটিতে পড়তাম। আজকে যে ওর সাথেই আমার রেকর্ডিং, আমি জানতাম না। তোমাকে নামিয়ে দিয়ে স্টুডিও যাওয়ার পথে ওর সাথে দেখা হয়। ও বুঝে ওঠার আগেই আমাকে জড়িয়ে ধরে। আমি ছাড়াতে চাইলেও মানুষের জন্য বেশি কিছু করতে পারিনি। এটাই ইস্যু করেছে, এসব হচ্ছে। আমাকে বিশ্বাস করো আদ্রি পাখি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না পাখি, আমাকে বাঁচাতে পারবে না। মরে যাবো আদ্রি পাখি, ছেড়ে যেও না আদ্র। নায়ানের পাগলামো আচরণ দেখে আদ্রিকা শক্ত করে জড়িয়ে ধরল নায়ানকে। নায়ান নিজেও আদ্রিকাকে আঁকড়ে ধরে কেঁদে উঠল। অনেক মানুষই ছিল সেখানে। নায়ানের এমন কথায় যে কেউ মানতে বাধ্য হবে আদ্রিকা নায়ানের কাছে কি। আদ্রিকা নায়ানকে শান্ত করে বলল, আমার ভালোবাসা এতটাই ঠুনকো নয় যে এই তুচ্ছ কারণটা নীল থেকে তার আদ্রি পাখিকে কেড়ে নেবে। শান্ত হও নীল, আমি তোমারই আছি, তোমারই থাকবো। তোমাকে বিশ্বাস করি আমি। এই মেয়ের ব্যবস্থাটা আগে করে আসি। এখানে বসো তুমি। নায়ানকে বসিয়ে দিয়ে আদ্রিকা জিনিয়ার কাছে এগিয়ে গেল। গিয়ে ঠাস করে আরো 2টো চর বসিয়ে দিল। রাগ মাথায় চড়ে বসেছে। হৃদিতা তাড়াতাড়ি এসে আদ্রিকার হাত চেপে ধরল। আদ্রিকা নিজেকে কন্ট্রোল করে বাঁকা হেসে জিনিয়ার দিকে তাকালো। জিনিয়া মুখ চেপে কান্না করছে। এসব করলে যে তাকে এমন শাস্তি ভোগ করতে হবে, সেটা যদি একটু টের পেত এখানে আসতোই না সে। আদ্রিকা এগিয়ে এসে বলল, ওর এতই মান সম্মানের ভয়, তুই নীলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলি কেন? সমাজে মুখ দেখাতে পারবি না? তোর বাবা তোকে বাড়িতে জায়গা দেবে না? তোকে কেউ বিয়েও করবে না। বল, আবার বল ওইসব। তারপর আমি তোকে সব প্রশ্নের উত্তর দিব। জিনিয়া ভয়ে কাঁপছে, কি বলবে আর। শুধু জিনিয়া না, স্টুডিওর সবাই ভয়ে আছে। রিদান নায়ানের কাছে বসে আছে। এবার হৃদিতা এগিয়ে গিয়ে বলল,
তুই যে উদ্দেশ্যে এখানে এসছিস নিজের মুখে বলবি নাকি আমার শক্ত হাতটা কাজে লাগাবো? তুই কি ভেবেছিস তুই এমনি এমনি বাংলাদেশে আসতে পেরেছিস? এত সহজ? জিনিয়া চমকে গেল, বুঝলো কেমন করে এরা। এখন কি হবে? আদ্রিকা বলল, তোর বাবা তো এখন আমাদের হাতে বন্দি। তো তোকে কে জায়গা দিবে না বাড়িতে? তোর আরও বাবা আছে নাকি? তুই কী ভেবেছিস নায়ানকে আদ্রিকা চৌধুরীর কাছ থেকে কেড়ে নিলে আদ্রিকা চৌধুরী দুর্বল করে দিবি? তুই কি ভেবেছিস কি নায়ানকে আদ্রিকা চৌধুরীর কাছ থেকে কেড়ে নিয়ে আদ্রিকা চৌধুরীকে দুর্বল করে দিবি? বোনের কষ্ট দেখে হৃদিতা চৌধুরী নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়ে নিজেও কষ্ট পাবে, হৃদান চৌধুরীও কষ্ট পাবে, আর নায়নের জীবন তুই অতিষ্ঠ করবি। সন্তানদের কষ্ট দেখে কোনো বাবা মাই ভালো থাকে না। মানে তুই দুই চৌধুরী বাড়ির সবাইকে কষ্ট রাখবি? এটাই তোর প্ল্যান ছিল, তাই না? কিন্তু তোর এই প্ল্যানে যে বড্ড তাড়াহুড়ো ছিল। প্রথমত, আদ্রি পাখি তার নীলকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আর তুই নিজেও জানিস না আদ্রিকা চৌধুরী নিজের প্রতি কতটা বিশ্বাসী। দ্বিতীয়ত, তুই খুব তাড়াতাড়ি করছিস। কালকে সে, আজকেই তুই মূল প্ল্যানে চলে গেলি। আগে তোর নায়নের সাথে মেশা উচিত ছিল, সবার চোখে ব্যাপারটা পড়ে এমন কাজ করা উচিত ছিল, কিন্তু তুই ভুল করেছিস। আর সেই ভুলের খেসারত তোকে এমন হারে দিতে হবে যে প্রতিটা মুহূর্ত তুই আটকে উঠবি। জিনিয়া এবার অজ্ঞান হবার উপক্রম, চোখ দিয়ে পানি এমনি এমনি পড়ছে। হৃদিতা বলল, বাবার অবস্থার কথা শুনে এসছিস না? তুই কি ভেবেছিলিস ভার্সিটির সভাপতি যে তোর বাবা আমরা জানি না? খোঁজ নিইনি? তুই দূরে ছিলি বিধায় তোকে গুনায় বাদ দিয়েছিলাম। আর তুই যে বাংলাদেশের মাটিতে পা দিতে পেরেছিস সব আমার পারমিশনে, না হলে তোর ঠাই ইউকেতেও হতো না। তুই হয়তো জানতিসই না আমার বড় মামা এয়ারপোর্ট ব্রাঞ্চের হেড। তোর বাবার জায়গায় সভাপতিকে দেখেই বড় মামাকে জানাই, সেখানে থেকেই আমরা সব জানতে পারি, খোঁজ নিয়ে তোর উদ্দেশ্য জানতে পারি। কিন্তু তুই যে এসেই তোর গোবর মাথার প্ল্যান এক্সিকিউট করবি সেটা বুঝতে পারিনি, আর এটাই তোর চূড়ান্ত আর শেষ ভুল। জিনিয়ার সব জারিজুরি শেষ, এখন সবাই বুঝতে পারলো ব্যাপারটা। নায়নের মুখে হাসি ফুটে উঠল আদ্রিকার কথায়। এতক্ষণ মনে হচ্ছিল কলিজাটায় কেউ অনবরত আঘাত করছে। আদ্রিকার ইশারায় জিনিয়াকে দুজন মেয়ে নিয়ে গেল, আর কোনো কথা না বলে ওরা নিজেরাও চলে গেল। এবার ব্যবস্থা হবে রিপোর্টারের। একজন রিপোর্টারকে জিনিয়া টাকা খাইয়ে এসব করতে বলেছিল। এর সাথে পুরো টিম জড়িত নয়, তাই শুধু ওই রিপোর্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সবার মুখে এবার হাসি ফুটল। নিউজটা ওই অফিসেই ছড়িয়ে দিল, কিন্তু নায়ান রিদানের মুখে কিছুটা বিচলিত। হঠাৎই দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে দিল। দুজন যেন দুজনার মনের কথা বুঝতে পারল। সকাল 8টা বাজে। হৃদিতা আদ্রিকা ঘুম থেকে উঠেই বাড়িতে রান্না বান্নার তোড়জোড় দেখে কিছুটা অবাক হলো। জিজ্ঞেস করতেই কেউ তাদের পাত্তাই দিচ্ছে না। আজ কেউই ভার্সিটিতে যাবে না, তাই দুজন স্টাডি রুমে গিয়ে বসলো। পড়শির কেসটা সম্পর্কে ছক কষতে হবে। দুজন 2 ঘন্টা স্টাডি রুমেই ছিল। স্টাডি রুম থেকে বের হতেই রাইসা এসে ওদের দুজনের হাতে দুটো শাড়ি দিয়ে রেডি হতে বলল। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়েই রুমে চলে গেল। রাইসা ভেবেছিল ওরা দুজন এটা ওটা জিজ্ঞেস করবে, তারই প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু কিছুই হলো না, তাই সে কাজ করতে চলে গেল। একটু পরেই হৃদয় চৌধুরী, নাবিল, আহনাফ ওদের নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। নিশি, রিদিমা, আলো, আনহা, নায়ান, রিদান সবাই এসেছে। ওরা কিছুক্ষণ কথা বলে আদ্রিকা ওদের কথা জিজ্ঞেস করতে না করতেই দুজন এসে উপস্থিত হলো। কিন্তু নায়ান ওরা ভেবেছিল ওদেরকে দেখে দুজন চমকে যাবে, কিছুই হলো না, বরং হৃদিতা ওদের শাড়ি পরে দেখে নিজেরাই চমকে হা হয়ে গেছে। কি অপরূপ লাগছে হৃদিকা আদ্রিকাকে। আলো, আনহা ভাইজানদের খোঁচা মারল। দুজন হালকা হেসে চোখ ফিরিয়ে নিল, কিন্তু চোখকিতা মানে একটু পরপর প্রেয়সীর দিকে চলেই যাচ্ছে। এর মধ্যে হৃদিতা বলে উঠল, বিয়ে কয় তারিখ ঠিক করছো তোমরা? হৃদিতার কথায় আদ্রিকা হালকা শব্দ করে হাসলো, আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে রিদান, নায়ান, তা ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে। রাইসা গালে হাত দিয়ে বলে উঠল। আদ্রিকা রাইসার গালে হালকা চাপড় দিয়ে বলল, সকাল সকাল এত তোড়জোড়, আমাদের পাত্তা দিচ্ছে না কেউ। হঠাৎ হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বললি রেডি হয়ে নিতে, এতে না বোঝার কি আছে? আমাদেরকে কি
তোদের বলদ মনে হয়? এমনি এমনি সিআইডি ভিউরোজ বস না। সবাই এবার শব্দ করে হেসে উঠল। খাওয়া দাওয়া সেরে বিয়ের দিন তারিখ ঠিক করতে বসবে রিদিতা তখনই বলে উঠল, আমি এখন বিয়ে করতে পারবো না। যেদিন মমকে খুঁজে পাবো তারপরেই ঠিক হবে সব কিছু। আর সেই দিনটা বেশি দূরে নয়। আমি আশা করব আমার ডিসিশনকে তোমরা সম্মান করবে। আদ্রিকাও মাথা নাড়ালো। নায়ান রিদানের কিছুটা মন খারাপ হলেও মেনে নিল। ঠিকই বলেছে ওরা, মা ছাড়া বিয়ে কি করে সম্ভব। বেশ কিছুক্ষণ আড্ডা, নিজেদের মতো সময় কাটিয়ে সবাই চলে গেল। পড়শির যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেইন রোডে দাঁড়িয়ে আছে রিদিতারা। চারপাশ ভালো করে লক্ষ্য করছে, কিন্তু আশানুরূপ কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তবুও খুব তীক্ষ্ণতার সহিত চেক করছে। কিছু তো একটা পাবেই, যেহেতু ঘটনাটা এখানেই ঘটেছে। মেইন রোড থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। বৃদ্ধ লোক বসে আছে, মনে হচ্ছে দোকানটা বৃদ্ধ লোকটারই। রিদান এগিয়ে গেল সেদিকে। সালাম জানাতেই লোকটি হাস্যোজ্জ্বল মুখে সালামের জবাব দিলেন। দোকানের সামনে রাখা বেঞ্চটাতে বসে রিদান জিজ্ঞেস করল, দাদু দোকানটা কতদিন ধরে চালান? লোকটি তার ফোকলা দাঁতের হাসি দিয়ে উৎসাহের সহিত বলল, দোকানটা আমার বাপেরা ছিল, বড় হইয়া আমি বইছি দোকানে, না হইলেও 30 বছর তো হইবই। খানিকটা গর্ব নিয়ে বললেন বৃদ্ধ লোকটি। 30 বছর ধরে দোকান চালিয়ে জীবনযাপন, কথাটা তার কাছে অনেক কিছু। রিদানের চোখ দুটো চকচক করে উঠল। 30 বছর মানে এখানে সব ঘটনা তার জানা। তাড়াতাড়ি ফোন বের করে রিদিতাকে ফোন দিল। রিদানের ফোন পেয়ে রিদিতারা আসতেই, রিদান কথাটি বলতেই রিদিতা দোকানের মধ্যে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধ লোকটির পাশে বসে মুচকি হাসলো। বৃদ্ধ লোকটি অবাক সাথে ভয় পেয়েছে। এরা ছিনতাইকারী নয় তো? ক্যাশ বাক্সটাকে বেশ খানিকটা টাকা রয়েছে। রিদিতা বৃদ্ধ লোকটির মনের অবস্থা বুঝতে পেরে বলল, দাদু, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা সিআইডি একটা মিশনে এসেছি। আপনি যেহেতু 30 বছর ধরে দোকানটায় আছেন, আপনি আমাদের সাহায্য করতে পারবেন। রিদিতার কথায় লোকটি শান্ত হলো। পারলে সে সাহায্য করবে। বলতেই রিদিতার পড়শির একটা ছবি লোকটিকে দেখালো। লোকটি কিছুক্ষণ দেখেও চিনতে পারল না। অনেক বছর আগের কথা, মনে থাকে কি? আদ্রিকা সবকিছু খুলে বলতেই লোকটি ভাবনায় পড়ে গেল। হঠাৎ করেই লোকটির মুখে হাসি ফুটে উঠল। হ এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তখন দোকান বন্ধ করতেই যাইতেছিলাম, গাড়িটা ধাক্কা দিয়েই চলে গেছিল। আমি দৌড় দিয়া আইসা দেখি মেয়াডি জ্ঞান হারাইছে, কেউ সাহায্য করবার চায় না। পরে একটা গাড়ি আইসা মেয়াডিরে হাসপাতাল নিয়ে গেল, এই সামনের হাসপাতালেই মনে হয়। আদ্রিকা বৃদ্ধ লোকটির হাতে এক বান্ডেল টাকা ধরিয়ে দিল। বৃদ্ধ বয়সে এত দখল। প্রথমে না নিতে চাইলেও বুঝিয়ে বলায় নিয়ে নেয়। ওদের কত বড় সাহায্য করেছে বৃদ্ধ লোকটি তা কি জানে? দোকান থেকে বের হয়েই গাড়িতে উঠে বসে 4 জন, বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিট পর হাসপাতালে এসে উপস্থিত হলো। হাসপাতালের অবস্থা তেমন ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। রিসিপশনে একজন মেয়ে বসে আছে। ওদের 4 জনকে দেখে মেয়েটি উঠে বসলো। সেদিনই 4 জনকে দেখেছে সে খবরে। আজ তার সামনে ভাবতেই পারছে না। বিস্ময়ে মুখ হা হয়ে আছে। নায়ান বিরক্ত হলো। টেবিলটায় হাত দিয়ে বাড়ি দিতেই মেয়েটি লজ্জা পেয়ে নিজেকে ঠিক করে নিল। আদ্রিকা সরাসরি জিজ্ঞেস করল, হাসপাতালের ম্যানেজারকে ডাকুন ফার্স্ট। মেয়েটি কিছু না বলেই ফোন করে আসতে বলল। 5 মিনিট না যেতেই ম্যানেজার দৌড়ে এলো। যখন শুনেছে সিআইডি অফিসার আদ্রিতা এসেছে, তখনই তার আত্মা শুকিয়ে গেছে। কিছু ভুল করলো নাকি ভেবেই অবস্থা খারাপ। ম্যানেজারের এমন অবস্থা দেখে রিদানের খুব হাসি পাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে হাসা যাবে কিনা বুঝে উঠতে পারছে না। ম্যানেজার কিছু বলবে তার আগেই রিদিতা বলল, 20 বছর আগের রেজিস্টার খাতা দরকার, ফার্স্টলি আনুন। মাস সাল তারিখ বলতেই ম্যানেজার নিজেই গেল আনতে। অনেক পুরনো, আছে কিনা সন্দেহ হচ্ছে ওদের, কিন্তু ম্যানেজার যখন গেল তখন হয়তো আছেই। প্রায় অনেকটা সময় পর ম্যানেজার একটা খাতা এনে দিল। রিদিতা অবাক হলো অক্ষত দেখে। ম্যানেজারকে প্রশ্ন করতেই জানালো মালিক এগুলো যত্ন করে রেখে দিতে বলতেন। কখন কোন কাজে লেগে যায় বলা যায় না। আদ্রিকা তাড়াতাড়ি খাতাটা খুলে চেক করলো। সব পেশেন্টেরই নাম আছে, কিন্তু ওই তারিখে একটা পেশেন্টেরই নাম নেই। রেজিস্টার খাতায় বাড়ির লোকের জায়গায় নাম লেখা রফিক খান। রিদিতা একটি কাগজে ঠিকানাটা লিখে নিল, তারপর বেরিয়ে আসলো হাসপাতাল থেকে। এখন যেতে হবে এই ঠিকানায়। আজকে কোনো থামাথামি নেই, যে করেই হোক খোঁজ পেতে হবে। রিদিতারা বর্তমানে দাঁড়িয়ে আছে একটি 2 তলা বাংলোর সামনে। বড় গেটটার বাম পাশে অতি সন্তর্পণে লেখা খান ভিলা। দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে। তাহলে কি ওরা ভুল ঠিকানায় এলো?
খুঁজে কি পাবে না? মনের মধ্যে নানা চিন্তা নিয়েই গেটের পাশে থাকা কলিং বেলটা চাপলো। না, আসছে না কেউ। অনেকবার বেল চাপার পরেও যখন কেউ আসলো না, তখন ওরা ধরেই নিল কেউ নেই এখানে। হতাশ হয়ে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। হঠাৎ পাশে থেকে কারো কণ্ঠস্বর শুনে ওরা এক প্রকার চমকে তাকালো। লোকটি আরেকটু কাছে এসে বলল, আপনারা এখানে কেন এসেছেন? এই বাড়িতে তো কেউ থাকে না, সেই অনেক বছর ধরে। হৃদিতারা ওর মুখ চাওয়াচাই করলো। মনের মধ্যে একরাশ খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে ঘন কালো মেঘের আস্তরণটা একটু বেশি। নায়ান লোকটিকে উদ্দেশ্য করে বলল, কত বছর ধরে থাকে না একটু বলতে পারবেন? এখানে কেউ না থাকলে বাংলোটা এত পরিষ্কার কেন? কেউ না কেউ তো থাকেই, না হলে বাংলোটা এতদিনে আবর্জনায় ভরা থাকতো। নায়ান প্রশ্নটি করার পরে হৃদিতা উক্ত কথাটি বলল। লোকটি হৃদিতার বিচক্ষণতায় অবাক হলো। আদ্রিকা জিন্সের পকেট থেকে আইডি কার্ড বের করে দেখাতেই লোকটি জড়সড় হয়ে দাঁড়ালো। ভয় পাচ্ছে। হালকা নিচু স্বরে বলল, জি, এখানে কেউ থাকে না, কিন্তু বাংলোটা দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার রাখা হয়েছে। তার জন্যই এতটা পরিষ্কার। আপনারা কেয়ারটেকারের সাথে কথা বলে দেখতে পারেন। ওনার বাড়ি এই রাস্তার মাথায় প্রথম বাড়িটাই। লোকটিকে ধন্যবাদ দিয়ে ওরা এগিয়ে গেল। একটু হলেও আশা দেখতে পেল। কেয়ারটেকার অবশ্যই মালিকের ঠিকানা জানে। রাস্তার মাথায় গাড়ি থামাতেই চোখে পড়ল বড় একচালা একটি বাড়ি। তেমন ভালো না হলেও মোটামুটি থাকার উপযুক্ত। বাড়ির ভিতরে ঢুকে দেখল রান্নাঘরে রান্না করছিল একজন মধ্যবয়স্ক মহিলা। ওদেরকে দেখে উনি বাড়ির কর্তাকে হাঁক ছেড়ে ডাক দিলেন। আর রান্নাঘর থেকে বের হলেন না। একটু পরেই পাঞ্জাবি পরিহিত একটু মধ্যবয়স্ক লোক ওদের দিকে এগিয়ে এলো। বুঝতে পারল ইনি এই বাড়ির কর্তা। ওদেরকে ঘরের সামনের পাটাতনে বসতে দিল। ওরাও কিছু না বলে বসলো। আদ্রিকা সরাসরি জিজ্ঞেস করলো, খানভিলায় এই বাড়ির কেউ কেয়ারটেকারের কাজ করে? আমরা খোঁজ নিয়ে এসেছি। জি ম্যাডাম, আমি ওখানে কাজ করি বিগত অনেক বছর ধরে। এখন বাংলোটায় কেউ থাকে না, আমি ওটার দেখাশোনা করে রাখি। বাড়ির কর্তা খুব ভালো ছিল, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেল। এখন এই বাড়িতে কেউ থাকে না। লোকটির কথায় ওরা চমকে উঠল। হৃদিতা জিজ্ঞেস করলো, ওনার নাম রফিক খান ছিল। এই বাড়িতে কে কে ছিল সবার ডিটেলস আর কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে। আপনার সাথে নিশ্চয়ই যোগাযোগ হয়। লোকটি ইতস্তত করতে আদ্রিকা আইডি কার্ড দেখালো। তখন আর লোকটি ইতস্তত করল না। একটি কাগজে কন্ট্রাক্ট নাম্বার লিখে দিয়ে বলল, সাহেবের একটা ছেলে ছিল, ম্যাডাম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। সাহেব নিজের হাতে আদরে ছোটবাবুকে বড় করে তোলে। সাহেবের এইহেন মৃত্যুতে ছোটবাবু একবার একা হয়ে যায়, তাই সে দেশের বাইরে চলে যায়। বাবার স্মৃতিস্বরূপ বাংলোটা রেখে দিয়েছে, মাঝে মাঝে আসে। কোন দেশে থাকেন উনি? লন্ডন থাকে। 2 দিন পর পর ফোন করে আমাকে, খোঁজ খবর নেয়। বিয়েও নাকি করেছে। আমাদের যেতে বলেছে, কিন্তু যাইনি। মাস শেষে মোটা অঙ্কের টাকাও দেয়। আরও কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসলো। যে কোনো দেশে থাকলেও খোঁজ অসম্ভব হতো না। আর যেহেতু লন্ডন থাকে আরও সহজ হয়ে গেল। বর্তমানে হৃদিতারা প্লেনে বসে আছে। হৃদান, হৃদিতা, নায়ান, আদ্রিকা 4 জন যাচ্ছে লন্ডন। মধ্যে কেটে গেছে 16 ঘন্টা। এই 16 ঘন্টা কেটেছে অস্থিরতায়। লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, পড়শিকে খুঁজে পাবে কিনা ভেবেই 4 জনের ঘুম হয়নি। সকাল 9টার ফ্লাইটে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নায়ানের। আগে থেকেই ভিসা করা ছিল, তাই সমস্যা হয়নি। পৌঁছাতে একদিন লেগে গেল। হৃদিতা আগে যে বাংলোতে থাকতো সেই বাংলোয় উঠছে ওরা। এসেই ক্লান্তিতে বিছানায় নিজেদের শরীর ছেড়ে দিয়েছে। 4-5 ঘন্টা রেস্ট নেওয়ার পর ড্রয়িং রুমে এসে বসলো। এই সময়টুকুতে যে কন্ট্রাক্ট নাম্বার নিয়েছিল সেটাতে ফোন দেয়নি। প্ল্যান ছিল লন্ডন এসেই ফোন দিবে, তারপরে ঠিকানা চেয়ে দেখা করবে। ঠিক তাই করলো নায়ান। ফোন লাগালো সেই নম্বরটিতে। রিং বেজে যাচ্ছে, ধরছে না। 2-3 বার দেওয়ার পরও যখন ধরলো না, তখন ওদের মাথায় বাজ পড়লো মনে হলো। ওরা কি ভুল করলো লন্ডন এসে? কেয়ারটেকার লোকটা ওদের ভুল বুঝালো। ওদের সব ভাবনার সমাপ্তি ঘটিয়ে 5 মিনিট পর ফোনটা বেজে উঠল। ফোনের উপর একটু আগের নাম্বারটা ভেসে আছে। ওদের মুখে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করেই লাউড স্পিকারে দিল। অপর পাশ থেকে মেয়ের কণ্ঠ শোনা গেল, আসসালামু আলাইকুম, হু আর ইউ? আই হেল্প ইউ? নায়ান সালাম ফিরিয়ে কিছুক্ষণ ভেবে বলল, I am Nayan Chaudhary. I need help. Do you know CID undercover officer Ridita and Adrika Chaudhary? Yeah, obviously, I know them.
পার্সোনালি আই লাইক দ্যাম। ডু ইউ নো বাংলা? জি জি, আমি একজন বাংলাদেশি। আপনি বাংলা জানেন? জি, আমিও একজন বাংলাদেশি। ভালো হলো বাংলা ভাষায় যতটা মনের ভাব প্রকাশ করা যায় অন্য ভাষায় তা করা যায় না। যাই হোক, আপনি ওনাদের কথা কেন বললেন আর কিসের হেল্প চাচ্ছেন কাইন্ডলি বলুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জি ধন্যবাদ। আপনি কি মিস্টার আহিল খানকে চেনেন? আমি জানি এই কন্ট্যাক্ট নম্বরটি ওনার। জি, ঠিক জানেন, আমি মিসেস আহিল খান। ও গড, থ্যাঙ্কস। প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস। আমরা আপনাদের সাথে দেখা করতে চাই। আমরা একটা মিশনে এসেছি, আশা করি হেল্প করবেন। ইয়া অবশ্যই, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, আপনারা চলে আসুন। আমি তো বিশ্বাসই করতে পারছি না মিস হৃদিতা মিস আদ্রিকাকে দেখব সামনে থেকে। আমি আমি মনে হয় আপনাকে চিনি, গায়ক নায়ান চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকের খবর আমরা পড়ি, তাই চিনতে অসুবিধা হয়নি। মেয়েটির কথায় ওদের কাজ আরো সহজ হলো ভেবেই ওদের মুখে হাসি ফুটে উঠল। ফোন রেখে বেরিয়ে পড়লো ঠিকানা অনুযায়ী। যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। যেতে যেতে কি কি করতে হবে তাও ছক কষে নিল। খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। বাড়ির কেউ জানে না তারা পড়শিকে খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছে। যত তাড়াতাড়ি পারে বাংলাদেশ ব্যাক করতে হবে। কথা বলতে বলতে ওরা প্রায় 2 ঘন্টা পরে এসে পৌঁছালো নিরিবিলি জায়গায় একটি বাংলো। বাংলোটায় আধুনিকতার ছোঁয়ায় ভরপুর। দেখেই বোঝা যাচ্ছে বেশ রুচিশীল বাড়ির লোক। বেল বাজাতেই দরজা খুলে যাওয়ায় খুব অবাক হলো। আরো অবাক হলো যখন মেয়েটি হৃদিতাকে এসে জড়িয়ে ধরলো। হৃদিতার থেকে সরে যেতেই মেয়েটির মুখ দেখে নিচেও অবাক হলো হৃদিতা। অস্পষ্ট স্বরে বলে উঠল, মিস ডক্টর রানী। চিনতে পেরেছো মিস ক্রাশ রানী? সেই যে একবার এই মিস ডক্টর রানীর কাছে এসেছিলে, ভুলেই গেছো? হৃদিতা নিজেকে ঠিক করে বলল, যাকে দেখে সবাই ভয়ে কাঁপে তাকে বকে বকে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার সাহস যার আছে তাকে ভোলা সম্ভব কি? মেয়েটি হাসলো। ওরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদিতা বলল, একজন ছিনতাইকারীকে ধরতে গিয়ে পায়ে লেগেছিল। পরে মিস ডক্টর রানীর কাছে যেতেই উনি আমাকে চিনেও বকা শুরু করলেন ভয় না পেয়ে। ওনার বকায় ভালোবাসা খুঁজে পেয়েছিলাম, তাই মিস ডক্টর রানীর নাম দিয়েছিলাম। প্রায়ই কথা হতো, কিন্তু ওই ঘটনার পর এত বিজি ছিলাম যোগাযোগ হয়নি। মেয়েটির নাম অরণি রহমান। অরণি ওদের বসতে দিয়ে আহিলকে ডাক দিল। ও ফোনেই বলতে পারতো, কিন্তু সারপ্রাইজ দেবে বলে বলেনি। আহিল আসতেই ওরা কুশল বিনিময় করলো। মেন কথায় যাবে তখন একজন মধ্যবয়স্ক মহিলার কথায় ওরা থেমে গেল। সেদিকে চাইতেই ওদের চোখ বড় বড় হয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না, এত তাড়াতাড়ি পেয়ে গেল। হৃদিতা আদ্রিকা দৌড়ে গিয়ে জাপটে ধরল মহিলাটিকে। দুজনের মুখেই একটি শব্দ শোনা যাচ্ছে, মা মা মা। পড়শিকে জড়িয়ে ধরে বসে আছে হৃদিতা আদ্রিকা। কারো মুখেই কোনো কথা নেই। পড়শি সেই কখন থেকেই কেঁদে যাচ্ছে, থামার কোনো নামও নেই। হৃদান, নায়ান, আহিল অরণিকে সবকিছু জানিয়েছে। ওরা তো সব শুনে বাকরুদ্ধ। এত কিছু ঘটে গেছে বুঝতেই পারেনি, আর পড়শিও ওদের কিছু জানায়নি। অনেকক্ষণ কাদার পর পড়শি মুখ খুলল। অ্যাক্সিডেন্টের পর রফিক ভাইজান আমাকে হাসপাতালে নিয়ে আসে। অনেকদিন পর সুস্থ হয়ে যখন আমার হৃদয় ওদের কথা মনে পড়ে, নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমি ওদের বাঁচাতে পারিনি। সেদিন মরার অভিনয়টা করেও লাভ হয়নি। অ্যাক্সিডেন্ট করে নিজেই অন্য জায়গায় চলে এলাম। আমি মনে করেছি হৃদয় ওদের মেরে ফেলেছে। ওরা তোদেরকেও মারার কথা বলছিল। তখন তোদের প্রোটেক্ট করার কেউ ছিল না। ওরা বারবার বলছিল পুরো চৌধুরী বাড়ি শেষ। ভেবেছি তোদেরকে ওরা, তাই নিজেকে ওদের সাথে মানিয়ে নিয়ে চলছি। তার জন্যই তুমি নিজেকে সবসময় ঘরবন্দি করে রাখো মা। আর কয়দিন আগে এত সব ঘটে গেল। আঙ্কেল ওরা বেঁচে আছে, আমরা খবরটা লক্ষ্য করিনি। কয়েকদিন আগেই জানতে পারলাম অর্নি প্রেগনেন্ট। সেই ঝামেলা বাংলাদেশের খবর নেওয়া হয়নি। আহিলের কথায় ওরা পুরো ঘটনাটা বুঝতে পারলো। সবাই অরণিকে কংগ্রেস জানালো। একজন মেয়ের কাছে মা হওয়ার সংবাদটা কত খুশির। পড়শিকে বাংলাদেশ ব্যাক করতে বলতেই পড়শির মুখটা মলিন হয়ে এলো। আহিল অরণির চোখ ছলছল করছে। ওরা তো পড়শিকেই মা বলে জানে। এতদিন মা হিসাবে মাথার উপর পড়শির হাতটা যে ছিল। হৃদিতা তা বুঝতে পেরে বলল, মিস ডক্টর রানী আর আহিল ভাইয়াও যাবে আমাদের সাথে। মিস ডক্টর রানী এখন প্রেগনেন্ট, ডিউটি অফ। আর ভাইয়া বাংলাদেশে বিজনেস ট্রান্সফার করবে। আর তোমরা খান ভিলাই যাচ্ছ না, যাচ্ছ চৌধুরী বাড়িতে। ওকে, আর কিছু শুনতে চাই না।
প্রথমে ইতস্তত করলেও জয়েন্ট ফ্যামিলিতে থাকার লোভটা সামলাতে পারল না। সবকিছু গোছগাছ শুরু করলো। আর পড়শি তো নিজের অর্ধাঙ্গ ছেলে মেয়েদের দেখতে উতলা হয়ে আছে। 2 দিন কেটে গেছে। বাংলাদেশের মাটিতে পা রাখতেই পড়শির মনে এক শিহরণ বয়ে গেল। কত বছর পর বাংলাদেশে আসলো। আজকের আশাটা ভিন্ন। আগে সবকিছু হারিয়ে বাংলাদেশ ত্যাগ করেছিল, আজকে সবকিছু ফিরে পেয়ে আবার ব্যাক করেছে। দুটোর অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। হৃদিতা তারা দিয়ে গাড়িতে উঠতে বলল। রিপোর্টারদের অন্য কোনো কাজ নেই, দেখা যাবে সারপ্রাইজের আগেই সবকিছু ছড়িয়ে দিয়েছে। প্রায় 40 মিনিট পর চৌধুরী বাড়িতে এসে পৌঁছালো। হৃদিতা রাইসাকে বলে রেখেছিল আজকে নায়ানদের পরিবারের সবাইকে আসতে বলতে। তারা চলেও এসেছে অনেকক্ষণ, এখন শুধু সারপ্রাইজের বাকি। পড়শিকে পরে আসতে বলে ওরা 4 জন আগে ঢুকে পড়লো। সবাইকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে ওরাও গিয়ে বসে পড়লো। খুব ক্লান্ত লাগছে। আদ্রিকা হৃদয় চৌধুরীর কাছে গিয়ে বলল, মম তো সেই অনেক বছর আগে হারিয়ে গেছে, তুমি এখনো মমকে ভালোবাসো। যদি শোনো মম তোমাকে ঠকিয়েছে, অন্য কারোর সাথে সংসার পেতেছে, তখন কি করবে? আদ্রিকার এমন প্রশ্নে সবাই হতবাক হয়ে চেয়ে রইল। হৃদয়ের মুখে কোনো বিচলিত হওয়ার আভাস নেই। মুচকি হেসে বলল, তোর মমকে আমি এখনো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আর পড়শি আমাকে ঠকানোর কথা ভাবতেও পারে না। আমি কি ভালোবাসি, ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। আর সংসার, সেটা তো হাস্যকর। সবার মুখে হাসি ফুটে উঠল। আদ্রিকা নিজের উত্তর পেয়ে গেছে। সোফা থেকে উঠে পাপার পিছনে গিয়ে চোখ দুটো ঢেকে দিল। হৃদিতা উঠে বাইরে চলে গেল। সবাই জিজ্ঞেস করছিল কি করবে। হঠাৎ সবাইকে নিশ্চুপ দেখে হৃদয়ের খটকা লাগলো। আদ্রিকা হাত সরাতেই সামনের মানুষটাকে দেখে হৃদয় চৌধুরী থমকে দাঁড়িয়ে গেল। পড়শি, তার সামনে কিভাবে পসিবল? পড়শির চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে হেঁটে এসে সবার সামনে হৃদয় চৌধুরীর বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কত বছর পর প্রিয়জনের স্পর্শ পেল, কত বছর পর এই বুকে মাথা রাখতে পারলো। অনেকক্ষণ মেলোড্রামার পর সবাইকে সবকিছু খুলে বলল। পরিবারের সবাই আহিল অরণিকে সাদরে গ্রহণ করে নিল, যেন ওদের নিজের ভাই বোন। এরকম একটা পরিবার পেয়ে ওরা নিজেরাও খুশি। চৌধুরী পরিবারে যেন সুখ উপচে পড়ছে, সবাইকে নিয়ে পরিপূর্ণ হলো। সবাই একসাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় নারায়ণ বলে উঠল, কথা ছিল শাশুড়ি পেলেই বিয়ে কনফার্ম, এখন সবাই একসাথে আছো না, তাড়াতাড়ি বিয়ের ডেট ফিক্সড করো। নারায়ণের কথায় সবাই হা হয়ে ওর দিকে তাকালো। কি ছেলে রে বাবা, ভরা মজলিসে নিজের বিয়ের কথা নিজেই বলছে। নারায়ণের দেখা দেখি রিদান বলে উঠল, বয়স তো কম হলো না, তোমাদেরও তো নাতি নাতনি দেখার শখ জাগে না? এবার সবাই একসাথে হেসে দিল। আদ্রিকা হৃদিতা লজ্জা পাচ্ছে বেশ। এর আগের বার যতই ওরকম করুক না কেন, এবার এরা দুজন মাত্রা ছাড়িয়ে গেছে। সবাই মিলে ঠিক করলো আজকে নায়ান ওরা কেউ যেতে পারবে না, থাকতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আলো, আনহা, হৃদিতা আদ্রিকার কাছে একটি প্রস্তাব রাখলো। আলো, আনহা হাস্যজ্জ্বল মুখ দেখে ওরা না করতে পারলো না। সারপ্রাইজলি প্ল্যান করে ফেললো। আলো, আনহা তো খুব খুশি। বর্তমানে বাসে বসে আছে 2 চৌধুরী পরিবার সহ রাইসা, রাহি, রোহানি, সোহান, সাগর, পিয়াসের পরিবার। আলো, আনহা ওদের প্ল্যান ছিল কক্সবাজার যাবে ঘুরতে। হৃদিতারা প্ল্যান করে আজকেই সব ব্যবস্থা করে ফেলেছে। অনেক তো কাজ হলো, এখন একটু অবসর কাটানো যাক। লাঞ্চের সময় গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করেছে সবাই। হালকা ঘোরাঘুরিও করেছে। এলাকাটা বেশ ভালো লাগলো। আগে থেকেই রিসোর্ট বুক করা ছিল। সবাই পৌঁছে যে যার রুমে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। বিকেলের দিকে ঘুরতে যাবে, এখন একটু রেস্ট নেওয়া দরকার। সমুদ্র বিলাসের শ্রেষ্ঠ সময়টি হয়তো রাত, আর খুব ভোরে সূর্যাস্তের সময়টুকু। যদি রাতটি হয় জ্যোৎস্নাময়, তবে এর মুগ্ধতা অবর্ণনীয়। রাতের নিস্তব্ধতায় ঘেরা পরিবেশের সাথে ঠান্ডা শীতল বাতাসের হাতছানি, সমুদ্রের ঢেউয়ের শব্দটি যেন কানে নুপুরের শব্দের মতো ঝনঝন করে ওঠে। আকাশের বুকে মস্ত বড় আলোকিত চাঁদের উপস্থিতি পরিবেশটাকে আরো মোহনীয় করে তোলে। এবং সেই সাথে জ্যোৎস্নার আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়, তখন পানিগুলো দেখতে যেন রাশি রাশি মুক্তোর দানার মতো চিকচিক করে। খোলা জ্যোৎস্নাময় বিশাল আকাশের নিচে মনোরম এই সমুদ্রের কিনারায় মোহনীয় পরিবেশ উপভোগ করছিল কয়েকটি জুটি। ভালোবাসা, খুনসুটি, অভিমানে ভরা জুটিগুলো রিদান, হৃদিতা। দুজনে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে বসে আছে। হৃদিতার হাত রিদানের বলিষ্ঠ হাতের মুঠোয়। রিদানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে প্রিয় মানুষটার সাথে পরিবেশটা উপভোগ করছিল। হঠাৎ কি যেন মনে হতেই হৃদিতা উঠে দাঁড়ালো। রিদান
জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদিতা মুচকি হেসে বালির উপর হাত ঘুরিয়ে কি যেন করছে। রিদান দেখার জন্য উঠে এলো। ততক্ষণে হৃদিতার কাজ শেষ। বালির উপর লাভ এঁকে মধ্যে লিখেছে রিদান। রিদানের মুখে হাসি ফুটে উঠল। ধপ করে হৃদিতাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। আজ রাত এই পরিবেশ তাদের খুনসিটিময় ভালোবাসার সাক্ষী থাকুক। অন্যদিকে নায়ান আদ্রিকা গাছগাছালিতে ভরা সমুদ্রের এক পাশের বাগানটায় শান দিয়ে বাঁধানো বসার জায়গায় বসে আছে। নায়ানের হাতে গিটার। এই মনোরম পরিবেশটা আরো চমৎকার করার জন্য আদ্রিকার বায়না নায়ানকে গান গাইতে হবে। প্রেয়সীর আবদার নায়ান কখনোই ফেলতে পারবে না, তাই অজ্ঞতা গার্ডকে ফোন করে গিটার আনতে বলতেই 10 মিনিটের মধ্যে গিটার দিয়ে চলে গেছে। নায়ানের কাঁধে মাথা এলিয়ে দিল আদ্রিকা। মাথাটা একটু ঘুরিয়ে আদ্রিকার কপালে শব্দ করে একটা চুমু দিয়ে গিটারে টুংটাং শব্দ তুলতে লাগলো নায়ান। আদ্রিকা চোখ বন্ধ অবস্থায় মুচকি হেসে প্রিয়তমার ভালোবাসার স্পর্শটা অনুভব করল। অন্যদিকে পরশ রাইসা। এখানে আসার পর থেকে রাইসা মুখ ফুলিয়ে চুপটি করে বসে আছে। নিজের ইচ্ছেতে নয়, পরশের হুমকিতে। আসার সময় ইটের সাথে পা লেগে বেশ ব্যথা পেয়েছে, যার ফলে লাফালাফি করতে পারছে না। যদিও আস্তে আস্তে হাঁটতে পারে, তবুও পরশ দিবে না। তাই মহারানীর মন খারাপ। পরশ এক পলক রাইসার আধারে ঢাকা মুখটার দিকে তাকিয়ে আচমকা কোলে তুলে নিল। প্রথমে ভয় পেল, পরে খিলখিল করে হেসে উঠল। অর্ধঙ্গিনীর মন ভালো করতে পেরে নিজের মুখেও বিস্তর হাসি ফুটে উঠল পরশের। 3 কবুল বলার সময় প্রতিশ্রুতিটা তো তাই ছিল। অন্যদিকে সাগর রিয়ার সামনে সাগর কান ধরে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। না রিয়ার মন গলাতে পারছে, আর না প্রেয়সীর মুখে হাসি ফুটছে। একটু পানিতে হাঁটতে চেয়েছিল রিয়া, কিন্তু রিয়ার ঠান্ডা লেগেছে। এখানে আসতে দিতেই চাইছিল না সাগর। রিয়া অনেক বুঝিয়ে আসতে পেরেছে। এখানে আসার পর সবাই এক প্রকার সাগর রিয়ার সম্পর্ক ঠিক কিরকম ধারণা করে নিয়েছে। কারো কোনো আপত্তি নেই। প্রেয়সীর রাগ ভাঙাতে সাগর এবার উঠবস করতে লাগলো। রিয়া আর না হেসে পারল না। প্রেয়সীর মুখে হাসি দেখে সাগরের মুখেও হাসি ফুটে উঠল। অন্যদিকে সোহান, রাহি, পিয়াস, রোহানি। পিয়াস আর রোহানিকে বারবার চোখাচোখি করতে দেখে সোহান খুব অবাক হচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। পিয়াস না রাহিকে ভালোবাসে? তাহলে? আর ধৈর্য রাখতে না পেরে কথাটি বলতেই পিয়াস রোহানি জোরে হেসে উঠল। রাহির মুখেও মুচকি হাসি। পিয়াস সোহানের কাঁধে হাত রেখে বলল, আমি আর রোহানি একে অপরকে 1.5 বছর ধরে ভালোবাসি। তোর মনে আছে 1.5 বছর আগে হঠাৎ আম্মুর অসুস্থতায় দেশে আসি, তখনই ওর সাথে দেখা। ওর সাথে নিজেকে কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলাম, বুঝতেই পারিনি। রঘু পাখির কাছ থেকেই তোর আর রাহি বনুর কথা শুনেছি, তাই তোকে আমাদের ব্যাপারে জানাইনি। তুই নিজের ভালোবাসার কথা লুকাতে পারলে আমি কেন পারবো না? তারপরে এখানে রাহিকে নিয়ে সব প্ল্যান করেছি। প্ল্যানটা অবশ্য হৃদিতার ছিল। যাই হোক, অল দ্য বেস্ট বন্ধু। পিয়াস রোহানের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। দুজনে এবার আলাদা কিছু সময় পার করা দরকার। পিয়াস ওরা যেতেই সোহান তীক্ষ্ণ চোখে রাহির দিকে তাকালো। রাহি কিছুটা ভরকে যে যখনই দৌড়ে পালাতে যাবে, সোহান খপ করে হাতটি ধরে বসলো। রাহি মেকি হাসি দিয়ে কিছু বলবে, তার আগেই এক টানে রাহিকে সোহান একদম কাছে টেনে নিয়ে অধৈর্যরা দখল করে নিল। রাহি থমকে গেল। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলো না। যখন বুঝতে পারলো তখন নিজেও সায় জানিয়ে প্রিয়জনের প্রথম স্পর্শ উপভোগ করতে লাগলো। আজকে একটু অজানায় হারানো যাক। অন্যদিকে নাসিন, আনহা, আলো। সবার এমন জুটি দেখে ওরা 3 জন আলাদা ঘুরছিল। হঠাৎ আলো খেয়াল করলো নাসিন আর চোখে আনহাকে দেখছে, আবার মুচকি মুচকি হাসছে। আলো হাসলো। তার বোনের জীবনেও বসন্ত আসতে চলল। তাহলে দেখা যাক বোন কি করে। ভেবে ওদেরকে বাহানা দিয়ে আলো অন্যদিকে চলে গেল। আনহা কিছু বলবে, তাও বলতে পারল না। আলো যাওয়ার পর নাসিন আনহাকে বলে উঠল, এই কাঠবিড়ালি ভালোবাসো কাউকে? কাঠবিড়ালি নামটা শুনে আনহা চমকে উঠল। নাসিন তাকে কাঠবিড়ালি বলছে মানে? আনহার চমকানো ভাব দেখে নাসিনের ভ্রু কুঁচকে এলো। চমকে যাওয়ায় কি বলল সে? কিছু একটা ভেবেই আনহার মুখে হাসি ফুটে উঠল। নাসিনের কাছে গিয়ে হঠাৎ করেই নাসিনের বুকে মাথা রাখলো। নাসিন থমকে দাঁড়িয়ে রইল। কি থেকে কি হলো বুঝতেই পারল না। নাসিনের এমন ভাব দেখে আনহা খিলখিল করে হেসে দিয়ে বলল, প্রিয়, মনের কথা ডায়েরিতে না লিখে বলতে হয় অপর মানুষটাকে। নাসিন চট করে আনহার মুখের দিকে তাকালো। এতক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। নাসিনের মুখে প্রাপ্তির হাসি ফুটে উঠল। এত তাড়াতাড়ি প্রেয়সীকে পেয়ে যাবে ভাবতেও পারেনি।
কিন্তু প্রশ্ন হচ্ছে আনহা জানলো কেমন করে? আনহা নাসিনের মনের কথা যেন বুঝতে পারলো, বুকে মাথা রেখেই বলল, কোনো এক অজানা কারণেই তোমার পার্সোনালিটি আমার ভালো লাগতো। তোমার কথা বলার ধরন, হাসি, ভালোবাসা সব আমাকে খুব করে আকৃষ্ট করতো। রাত দিন তোমার ভাবনাতেই পড়ে থাকতাম। একদিন তোমার রুমে গিয়েছিলাম তোমাকে দেখতে, তুমি নেই। ঘরটা দেখতে দেখতেই হঠাৎ একটা ডায়েরি চোখে পড়ল। কাঠবিড়ালির নাম দিয়ে হাজারো কথা, ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে ডায়েরিতে। এতটা খারাপ লাগছিল বলার মতো না। সারা রাত কান্না করেছি। তখন শিওর হলাম তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ তোমার মুখে কাঠবিড়ালি নামটা শুনেই বুঝতে পারলাম আমিই সেই। সুহান আনহাকে শক্ত করে জড়িয়ে ধরল। কথা ফুরিয়ে গেছে, আজ সময়টুকু এখানেই থেমে থাক। আলো আড়াল থেকে সব শুনছিল। বোনের আচরণ সে আগেই লক্ষ্য করেছিল। সারা রাত কান্না করেছে তাও জানে, তাই আজকে ওদের সুযোগটা দিয়েছে। হঠাৎ করে আলোর মনটা খারাপ হয়ে গেল। তার ভালোবাসার মানুষটা আজ এখানে থাকলে তারাও এই পরিবেশটা উপভোগ করতে পারত, কিন্তু সে তো তার কাজ নিয়ে বিজি। আলোর চোখ ছলছল করে উঠল, উল্টো দিকে হাঁটা শুরু করলো। একাই থাকুক আছে। আর একটু সামনে এগোতেই ফুলের পথ দেখে অবাক হলো আলো, সাথে একটি চিরকুট। নিয়ন কি আলো ছাড়া চলে? আলোর মুখে হাসি ফুটে উঠল, দৌড়ে সামনের দিকে এগোতে লাগলো। একটু যেতেই নিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো তার বুকে। নিয়নও আগলে নিল প্রেয়সীকে। কিছুক্ষণ পর আলো বলল, তুমি না বললে তোমার অনেক কাজ? আলোর কথায় নিয়ন ফিক করে হেসে দিয়ে বলল, আমার আলো পাখির কাছে কোনো কাজই বড় নয়, বৈধভাবে তোমাকে পাওয়ার ব্যবস্থা করেই এসেছি ফাঁকি। আলো অবাক হয়ে তাকাতেই নিয়ন মাথা নাড়ালো। আলো খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলো। আহ, ভালোবাসাটা বুঝি এমনই। পরিশিষ্ট সবার বিয়ে একসাথেই ঠিক করা হয়েছে এই মাসের 28 তারিখ। ওদের ভালোবাসা পূর্ণতা পাবে ওই দিনে। 3 কবুল বলে বৈধ এক সম্পর্কে পা রাখবে। ভালোবাসায় ঘেরা থাক সবার জীবন, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। হিয়া যেমনই থাক না কেন, রিদানের প্রতি তার ভালোবাসাটা স্বচ্ছ ছিল। সোহানের প্রতি এনার ভালোবাসাটাও স্বচ্ছ ছিল। তেমনি হৃদিতার প্রতি তার অ্যাসিস্ট্যান্ট আরাবের ভালোবাসা একতরফা ছিল। তারা একতরফা ভালোবেসে কষ্ট পেলেও ভালোবাসার মানুষদের সুখ দেখে এখন ভালো আছে। নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছে। একতরফা ভালোবাসায় কষ্টই থাকে, তাই বলে জীবন থেমে থাকে না। জীবন তার গতিতেই চলবে। জীবনের গতিতে চলতে পারা আপনার সার্থকতা, আর পিছিয়ে যাওয়া আপনার ব্যর্থতা। সবটাই আপনার হাতে। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি।